আসসালামু আলাইকুম সবাইকে। আমার নাম মোহাম্মদ তাসনিমুল হাসান তামিম। বর্তমানে পড়াশোনা করছি ঢাকা ইউনিভার্সিটি সফটওয়্যার ইঞ্জিনিয়ারিং ডিপার্টমেন্টে। আজ আপনাদের জন্য বিদ্যালয়ের পক্ষ থেকে কেমিস্ট্রি ফার্স্ট পেপার রাসায়নিক পরিবর্তন চ্যাপ্টারটা নিয়ে এসেছি। তো এই চ্যাপ্টারের অনেক টপিকগুলো আছে যেগুলো ভালো মতো জানতে হয়, কারণ এই চ্যাপ্টারটা বোর্ড পরীক্ষার জন্য যেমন একাডেমিকের জন্য যেমন ইম্পর্টেন্ট, সেমনি অ্যাডমিশনের জন্য অনেক বেশি ইম্পর্টেন্ট। তাহলে আমরা এটাকে এমনভাবে পড়ার চেষ্টা করব খুবই প্রিসাইজলি, এবং যাতে এখান থেকে আপনাদের যে কোনো প্রশ্ন আসলে আপনারা অ্যান্সার করতে পারেন। ঠিক আছে? আচ্ছা, তাহলে আমরা শুরু করি। প্রথমে এই চ্যাপ্টারের ব্যাপারে যদি আমি একটু ওভারভিউ নিয়ে নিই, মানে একটা ওভারভিউ বলে আপনাদেরকে, সিম্পল ওভারভিউ। আচ্ছা, সেটা হলো ধরেন রাসায়নিক পরিবর্তন, অর্থাৎ কি মানে রসায়নে বিভিন্ন বিক্রিয়া করার টাইমে আমরা যে পরিবর্তনগুলো ফেস করি, যেমন ধরেন আমরা কিন্তু বিভিন্ন টাইপের বিক্রিয়া করি, তাই না? তো প্রত্যেকটা টাইপের বিক্রিয়ার হার কেমন হবে, তারপর ওই বিক্রিয়াটার তাপ উৎপাদন করে কি করে না, তো এইসব বিষয়ের যে আলোচনাগুলো এই চ্যাপ্টারটিতে এই বিষয়গুলো নিয়ে আলোচনা করা হবে। আচ্ছা, তাহলে লেটস সি আমাদের প্রথম টপিকটা কি। আচ্ছা, প্রথম টপিকটা হলো গ্রিন কেমিস্ট্রি। গ্রিন কেমিস্ট্রি জিনিসটা ক্র্যাক করা খুব ইজি। তো ধরেন আমরা যদি জাস্ট আমরা এই দুইটা ওয়ার্ডকে যদি একটু বাংলা অর্থটা জেনে নিতে পারি, তাহলেই মোটামুটি ক্লিয়ার হয়ে যাওয়ার কথা যে গ্রিন শব্দের অর্থ যেহেতু সবুজ, কেমিস্ট্রি শব্দের অর্থ রসায়ন, অর্থাৎ কি সবুজ রসায়ন। আচ্ছা, সবুজ রসায়ন বলতে কি বোঝায়? সবুজ যে কোনো কিছু ইকোলজিক্যাল, অর্থাৎ কি মানে পরিবেশের জন্য ভালো যে কোনো কিছুকে আমরা সবুজ দিয়ে রিপ্রেজেন্ট করতে পারি। অ্যান্ড কেমিস্ট্রির রসায়ন, তাহলে আপনার যে রসায়ন আমাদের জীবনে কিন্তু দৈনন্দিন জীবনে সব কিছুই কিন্তু রসায়নের উপরেই নির্ভর করে। যেমন আপনারা যা কিছু ব্যবহার করেন সব কিছুই একটা না একটা রাসায়নিক বিক্রিয়ার মাধ্যমেই তৈরি করা হয়। তো যদি আমাদের এখন দেখেন যত যত কেমিক্যালগুলাই ইউজ করি না কেন, তাহলে আমরা ধরেন সবগুলা কেমিক্যালের রিয়াকশনগুলো ধরেন আমি এইভাবে ডিনোট করতে পারি যে ধরেন আমরা এটাকে এইভাবে লিখলাম যে কোনো একটা রাসায়নিক পদার্থ বিক্রিয়াকে, যে ঠিক আছে, তাহলে এরা হলো রিয়াক্টেন্ট, এদেরকে আমরা বলতে পারি রিয়াক্টেন্ট, আর এদেরকে বলতে পারি আমি প্রোডাক্ট। তাহলে এখন যে কোনো প্রোডাক্টের সাথেই দেখা যায় সবসময় কিছু না কিছু বাই প্রোডাক্ট তৈরি হয়। ধরেন এটাকে আমরা বললাম সেটা বাই প্রোডাক্ট, ঠিক আছে, সেটাকে আমরা বলতে পারি বাই বাই প্রোডাক্ট। এখন দেখেন এই যে বাই প্রোডাক্টটা যে তৈরি হয়, মানে আপনি কাঙ্ক্ষিত উৎপাদের সাথে আরো কিছু তৈরি করে ফেলতেছেন, ইচ্ছাকৃত হোক অনাকাঙ্ক্ষিত হোক। এইটা যতটুকু বর্জন করে আমরা যদি বেশি সম্ভব উৎপাদ তৈরি করতে পারি, তখনই সেটা আমাদেরকে গ্রিনার রসায়ন। অ্যান্ড আমাদের যে প্রোডাক্টটা তৈরি করব, এই প্রক্রিয়াটা হইতে হবে এমন ভাবে যেন পরিবেশের কোনো ক্ষতি না হয়, বুঝতে পারছেন? তো এইরকম রসায়নকে আমরা বলি মূলত সবুজ রসায়ন। তাহলে এবার দেখেন পৃথিবীব্যাপী রসায়নবিদেরা শিল্পক্ষেত্রে তাত্ত্বিক ও ব্যবহারিক প্রয়োগে ক্ষতিকর বজ্র পদার্থ উৎপন্ন যথাসম্ভব হ্রাস করে যে পরিবেশ বান্ধব পদ্ধতি উদ্ভাবন করেছেন ও সচেষ্ট হয়েছেন। ঠিক আছে, পরিবেশ বান্ধব এরকম রসায়ন পদ্ধতিকে গ্রিন কেমিস্ট্রি বলে। ওকে, দেখেন তাহলে শর্তটা কি, গ্রিন কেমিস্ট্রির শর্ত কি, গ্রিন কেমিস্ট্রি কি মিন করে? গ্রিন কেমিস্ট্রি মিন করে হলো পরিবেশ এবং মানব বান্ধব রসায়ন, জাস্ট এতটুকু। ওকে, আচ্ছা, এখন এই যে আমি যে একটা আপনাদের দেখাইলাম যে একটা বিক্রিয়ার ফলে অনেক কিছু উৎপন্ন হতে পারে, বাই প্রোডাক্ট উৎপন্ন হতে পারে। এখন একটা কমন এক্সাম্পল দিয়ে আমরা একটু দেখে নিই যে আপনারা আসলেই কি বাই প্রোডাক্ট পরিবেশের জন্য ক্ষতিকর হইতে পারে। তো আমরা দৈনন্দিন জীবনে যে জায়গায় যাতায়াত করি না কেন, আমরা একটা জিনিস ভালো মতোই পুরাই, সেটা কি জীবাশ্ম জ্বালানি। এটা ছাড়া তো আমাদের দৈনন্দিন কোনো কিছুই চলে না। মানে আপনার আমাদের যাতায়াত থেকে শুরু করে, যানবাহন থেকে শুরু করে, ইলেকট্রিক বিল থেকে শুরু করে যত ক্ষেত্র আছে সব কিছুতেই আমরা জ্বালানি থেকেই শক্তিগুলো উৎপন্ন করি, সেটা বিদ্যুৎ শক্তি হোক বা যে কোনো শক্তি হোক। ওকে, তাহলে আমরা যদি এটাকে একটু ভাঙি, তাহলে ধরেন আপনার এটার রিয়াকশনটা হয় এরকম। ধরেন যে কোনো একটা হাইড্রোকার্বন নিলাম CxHy, তো এদের সাথে থাকে ধরেন সালফার থাকে, নাইট্রোজেন থাকে, এরকম অনেকগুলো মিশ্রণ থাকে। তো এদেরকে আমি যদি অক্সিজেনের সাহায্যে দহন করি, তা আপনারা জানেন এই ক্ষেত্রে সবসময় কি তৈরি হয়, কার্বন ডাই অক্সাইড তৈরি হয়, সাথে পানি তৈরি হয়।
এখন এই যে সালফার এবং আপনার নাইট্রোজেন যে থাকে এদের সাথে, তো এগুলো অক্সিজেনের সাথে বিক্রিয়া করে, আপনার তৈরি করতে পারে কি নাইট্রোজেন ডাইঅক্সাইড সাথে সালফার ডাইঅক্সাইড। এখন দেখেন এরা কিন্তু এটা কিন্তু আপনাদের ডেজায়ার্ড প্রোডাক্ট না, এগুলা কিন্তু আপনাদের ডেজায়ার্ড প্রোডাক্ট না, এরা কিন্তু বাই প্রোডাক্ট। তাহলে এইবার এই বাই প্রোডাক্টটা পরিবেশে কি ক্ষতি ফেলতে পারে? ধরেন এখন আমাদের পরিবেশে আমরা প্রথমে সালফার ডাইঅক্সাইড দিয়ে দেখাই। ধরেন এখানে আছে সালফার ডাইঅক্সাইড, পরিবেশে অনেক সালফার ডাইঅক্সাইড আপনার এই রিঅ্যাকশন থেকে উড়ে গেল। এখন ওড়ার পরে যে পরিবেশে কি থাকে? পানি থাকে, অক্সিজেন থাকে, বেশি অ্যামাউন্টে ধরেন নাইট্রোজেন থাকে, পানি থাকে, অক্সিজেন থাকে। তাহলে এবার পানির যে জলীয় বাষ্পগুলো থাকে, তো ধরেন আমরা এখানে যে আপনার যদি ডিরেক্ট পানির সাথে রিঅ্যাকশন করে নেয়, অর্থাৎ জলীয় বাষ্পের সাথে রিঅ্যাকশন করে নেয়, তাহলে কি উৎপন্ন হয় জানেন? দেখেন তো একটু, চিনেন কিনা এটাকে আমরা বলি কি সালফিউরাস অ্যাসিড। তাহলে কি একটা অ্যাসিড তৈরি হয়ে গেল, দেখছেন? এবার এটা এরকমও হইতে পারে যে সালফার ডাইঅক্সাইড অক্সিজেনের সাথে বিক্রিয়া করতে পারে, বিক্রিয়া করলে তৈরি করবে কি সালফার ট্রাইঅক্সাইড, যেটা পরে আবার পানির বাষ্পের সাথে মিশে কি তৈরি করতে পারে বলেন তো? H2SO4। তাহলে একটা জিনিস আপনি নোটিস করছেন, জাস্ট একটা জীবাশ্ম জ্বালানি পুড়াইছেন, তার থেকে আপনি পাইছেন সালফার ডাইঅক্সাইড আর নাইট্রোজেন ডাইঅক্সাইড, সেইখান থেকে আপনি তৈরি করে ফেলতেছেন কি বাতাসের সাথে সেগুলা মিশে যে তৈরি করতেছে কি সালফিউরাস অক্সাইড, সালফিউরাস অ্যাসিড অ্যান্ড সালফিউরিক অ্যাসিড, যা আবার পরবর্তীতে কিসের কারণ হিসাবে দাঁড়াচ্ছে? এইগুলাই আবার পরবর্তীতে অ্যাসিড বৃষ্টির কারণ হয়ে দাঁড়াচ্ছে, অ্যাসিড বৃষ্টির জন্য দায়ী, অ্যাসিড বৃষ্টির জন্য দায়ী। বুঝছেন? আমি একটু চাচ্ছি যে আপনাদেরকে যেন সবকিছু বুঝিয়ে বুঝিয়ে সামনে আগাইতে পারি, কারণ আপনার এই জিনিসগুলো বুঝলে না ভালো লাগে, অ্যাটলিস্ট এক্সাম্পল দিয়ে বুঝলে তো ভালো লাগে। তো সামনে থেকে আমরা যতগুলো আছে চ্যাপ্টার সেগুলো সহজে কিভাবে বোঝা যায় এবং ডিনোট করা যায় সেটারই ট্রাই করে যাব। তাহলে এবার দেখেন নাইট্রোজেন ডাইঅক্সাইড, তো নাইট্রোজেন ডাইঅক্সাইডও সেম। ধরেন নাইট্রোজেন ডাইঅক্সাইড আছে, সেটা যদি পরিবেশে পানির সাথে মিশে তাহলে তৈরি করবে নাইট্রাস অ্যাসিড, HNO2, এটাও একটা অ্যাসিড। আবার ধরেন এটা আবার অক্সিজেনের সাথে মিশতে পারে, ধরেন হাফ অন অক্সিজেন দেন, তাহলে কি তৈরি করবে? ধরেন NO3 তৈরি করলো, ঠিক আছে, NO3 তৈরি করলো, পরে এটা আবার H2 এর সাথে মিশে নাইট্রিক অ্যাসিড তৈরি করলো। তাহলে এটা হলো অ্যাসিড বেস বিক্রিয়া, এটাও তো আপনার অ্যাসিড, তাই না? এই সেম অ্যাসিড বৃষ্টির জন্য দায়ী। তাহলে জাস্ট দেখেন একটা জীবাশ্ম জ্বালানি পুড়াইছেন, সেই থেকে আপনি পরিবেশে দুইটা ক্ষতিকর গ্যাস রিলিজ করার মাধ্যমে অ্যাসিড বৃষ্টির পর্যন্ত সৃষ্টি করে ফেলছেন। তাহলে এবার বলেন, এবার আপনারা কি ফিল করতে পারতেছেন যে রসায়নে গ্রিন কেমিস্ট্রির কোনো বিকল্প নাই? তাহলে আমরা যতটুকু পারবো চেষ্টা করব এই বাই প্রোডাক্টটা বর্জন করতে, এই বাই প্রোডাক্ট যথাসম্ভব বর্জন করার চেষ্টা করব আমরা, এটাই হবে আমাদের উদ্দেশ্য। এখন বিজ্ঞানীরা গ্রিন কেমিস্ট্রি কিভাবে করা যায়, অর্থাৎ মানে আমরা সবুজ রসায়ন মানে কিভাবে আপনার অ্যাপ্লাই করব সেটার জন্য 12টা ধাপ দিছে, ঠিক আছে, বাস্তবায়নের জন্য 12টা ধাপ। এগুলো আপনার একবার রিডিং পড়ে নেবেন, জাস্ট মেইন পয়েন্টগুলো পড়লেই হয়। যেমন আপনার বজ্র পদার্থ রোধকরণ, তারপর সর্বোত্তম অ্যাটম ইকোনমি, তারপর ন্যূনতম ঝুঁকির পদ্ধতির ব্যবহার, এগুলো আপনার জাস্ট একবার রিডিং করে নেবেন। নিরাপদ কেমিক্যালের পরিকল্পনা, তারপর নিরাপদ দ্রাবক ব্যবহার, এই পেজে আরো আছে, বিক্রিয়ার শক্তি দক্ষতা পরিকল্পনা, নবায়নযোগ্য কাঁচামাল ব্যবহার, এগুলো আপনারা জাস্ট একবার যদি রিডিং দেন না, তাহলেই বুঝে যাবেন যে কি মিন করতেছে। আমি এইখান থেকে একটা পয়েন্টে আপনাদের হাজারি স্যারের বইয়ে একটা সুন্দর বিক্রিয়ার মাধ্যমে বোঝানো হয়েছে, সেই জিনিসটা আমি একটু এক্সপ্লেন করে দিই যাতে রিয়াকশনটা আপনারা বুঝে যান। হ্যাঁ, সেটা কি ন্যূনতম ঝুঁকি পদ্ধতির ব্যবহার। ধরেন আমি একটু কালারটা চেঞ্জ করে নিই, ন্যূনতম ঝুঁকি পদ্ধতির ব্যবহার, এটা কি মিন করছে? তো এখানে হাজারিন আক্সারের বইয়ে আপনার অ্যালাইল অ্যালকোহল তৈরি করার মাধ্যমে আপনাদের এই রিয়াকশনটাকে, এই জিনিসটাকে বোঝানোর চেষ্টা করেছেন সে, ঠিক আছে? তো ধরেন ক্লোরিন পরিবেশের জন্য ব্যাপক ক্ষতিকর, তাই না? ক্লোরিন আপনারা হয়তো জানেন না, বাট ক্লোরিন একটা বিষাক্ত গ্যাস। তাহলে ক্লোরিন পরিবেশের অফকোর্স কিছু ক্ষতি করে, ঠিক আছে, পরিবেশের জন্য এটা একটা ক্ষতিকর। তাহলে আমাদের উচিত ক্লোরিন মুক্ত একটা পদ্ধতি ব্যবহার করার। তো ক্লোরিন তৈরি হয় এরকম একটা বিক্রিয়া হলো আপনার অ্যালাইল অ্যালকোহল তৈরি। অ্যালাইল অ্যালকোহল কি, সামনে
পড়াইতেছি, অথবা আপনাদের সৌরভ ভাই পড়াচ্ছেন অর্গানিক কেমিস্ট্রি, আমি যতদূর জানি তিনি হয়তো এক্সপ্লেন করার কথা, তাও আমি একটু ছোট করে বলে দিব। তো ধরেন আমরা একটা প্রচলিত পদ্ধতি ধরি, প্রচলিত পদ্ধতি। তো এইটা করার প্রচলিত পদ্ধতি আপনারা 9-10-এই পড়ছেন। ধরেন, আচ্ছা শুনেন, এইটাকে আমরা বলবো, ধরেন এরকম যদি কোনো জায়গায় মূলক থাকে, এইটাকে আমরা বলি CH3। তো ধরেন এরকম যদি একটা ডাবল বন্ড থাকে, তার ঠিক আছে, এদেরকেই আমরা একটা অ্যালাইল মূলক বলতে পারি। বুঝতে পারছেন আমাদের কথা? মানে ইথিনের যে গ্রুপটা থাকে তাদেরকে আমরা বলতে পারি একটা অ্যালাইল গ্রুপ। এটার সাথে আমি যদি ক্লোরিনের বিক্রিয়া করাই, সরি একটা জিনিস, অ্যালাইল গ্রুপ বলতে আপনার এখানে দুইটা ডাবল বন্ড থাকবে। ক্লোরিন, হ্যাঁ ঠিক আছে। আচ্ছা, তাহলে রিঅ্যাকশনটা দেখেন। তো এইটা, এই ক্লোরিন ইউভি রে এর আন্ডারে যদি আপনি এই রিঅ্যাকশনটা দেন, তাহলে এই ক্লোরিনটা ভেঙে যাবে। ক্লোরিনটা ভেঙে যাবে, ধরেন ক্লোরিন আর ক্লোরিন এভাবে বন্ড করে আছে, এরা মাঝখান দিয়ে ভেঙে যাবে। ভেঙে যে একটা ক্লোরিন এইখানকার একটা হাইড্রোজেনকে প্রতিস্থাপিত করবে। প্রতিস্থাপিত করলে CH2 ডাবল বন্ড CH, তো এখানে যদি আমি দেই তাহলে CH2Cl প্লাস ওই ক্লোরিন যে আপনার এই যে হাইড্রোজেনকে প্রতিস্থাপিত করলো, তো ওই দুইটা মিলে আবার তৈরি করবে পরিবেশে HCl। বুঝতে বোঝা যায়? ঠিক আছে। এখন এটা হলো আমাদের 9-10-এ পড়া যে পদ্ধতিটা ছিল, সেটা যে আমরা প্রথমে ক্লোরিন দিয়ে হাইড্রোজেনকে প্রতিস্থাপন করব, পরে আবার এই ক্লোরিনটাকেও আমরা প্রতিস্থাপন করব। তাহলে এই ক্লোরিনকে প্রতিস্থাপন করার জন্য আমরা একটা ক্ষার যোগ করব। তাহলে এই ক্ষারটা যোগ করি। তাহলে এটার সাথে আপনার ধরেন CH ডাবল বন্ড CH2Cl, এটার সাথে যদি আমি যে কোনো একটা ক্ষার যোগ করি, ধরেন আমি সোডিয়াম হাইড্রোক্সাইড দিলাম, তো ক্ষার যদি আমি যোগ করতে চাই তাহলে কি তৈরি হবে? তো ধরেন তখন এই OH-টা আবার এই Cl কে প্রতিস্থাপিত করবে। এখন এই OH এই ক্লোরিনকে কিভাবে প্রতিস্থাপিত করতে পারলো, এইটা পড়ার জন্য আবার আপনাদেরকে একটু ইলেকট্রোকেমিস্ট্রিতে ফিরে ইলেকট্রোকেমিস্ট্রি যখন পড়বেন তখন জানতে পারবেন। ইলেকট্রোকেমিস্ট্রি যখন পড়বেন তখন জানতে পারবেন যে why hydroxyl ion can replace chlorine ion। এই কোশ্চেনটা একটা কোশ্চেন ডট দেওয়া থাকলো। তবে আপাতত জেনে রাখেন যে হাইড্রোক্সিল আয়ন ক্লোরিনকে প্রতিস্থাপিত করতে পারে। তো এখন তাহলে বিক্রিয়া কি তৈরি হইলো? CH2 ডাবল বন্ড CH2OH। এবার দেখেন যে অ্যালকোহলটা আসছে সেই অ্যালকোহলের মধ্যে ডাবল বন্ড আছে। তো আমরা জানি অ্যালকিন গ্রুপের মধ্যে যদি অ্যালকিন গ্রুপকে অ্যালাইল গ্রুপও বলা হয়, ঠিক আছে। তো এখন যেহেতু একটা অ্যালকোহলের মধ্যে এই ডাবল বন্ডটা থেকে গেছে, তো এই কারণে আমরা এটাকে বলতে পারি হলো, আপনার বাই প্রোডাক্টটা লিখে দিই, বাই প্রোডাক্টটা হলো সাথে NaCl। এটা তো আপনারা বুঝতেই পারছেন, ঠিক আছে। এই যে দেখেন, এইটাকে আমরা বলতে পারি অ্যালাইল অ্যালকোহল। কি বলা যায়? অ্যালাইল অ্যালকোহল। আশা করি বুঝতে পারতেছেন। বোর্ডে কি একটু সমস্যা করতেছে? অ্যালাইল অ্যালকোহল, ঠিক আছে, এটাকে আমরা বলতে পারি অ্যালাইল অ্যালকোহল। ওকে, এবার এই জিনিসটাকে আমরা একটু ছোট করে নিই। এটা তো গেল প্রচলিত পদ্ধতি। দেখেন তো প্রচলিত পদ্ধতিতেও আপনি এই যে বিক্রিয়াটা যে করছেন, এর মধ্যে আপনার ক্লোরিন রিলিজ পাইতেইছে না। ক্লোরিনকে রিলিজ করা কি থামানো গেছে? হ্যাঁ ঠিক আছে, এটা এই পাশে চলে যাক একটু। এই ক্লোরিন রিলিজ করা কি থামানো গেছে? না, কিন্তু যায়নি কিন্তু। হ্যাঁ, ক্লোরিন কিন্তু দিন শেষে রিলিজ পাইছে, হয়তো অন্য আকারে, কিন্তু রিলিজ তো পেয়েছে।
আচ্ছা, এবার এইটাকে দেখি, এইটাকে কোনোভাবে দেখি আমরা ক্লোরিন মুক্ত পদ্ধতিতে করতে পারি কিনা। তো এইটাকে আমরা বলবো হলো গ্রিনার পদ্ধতি। গ্রিনার পদ্ধতি। আচ্ছা, গ্রিনার পদ্ধতিতে কি করা হয়? গ্রিনার পদ্ধতিতে আপনার এই অ্যালকিনটাকে আমরা করব কি, অ্যালকিন না, এটাকে প্রোপিন বলে। তো প্রোপিনকে আমরা করব ইথানোয়িক অ্যাসিডের সাথে বিক্রিয়া করাবো। ইথানোয়িক অ্যাসিডের সাথে বিক্রিয়া করাইলে কি উৎপন্ন হয় দেখেন তো। এইখান থেকে পানি বের করে নিব। ধরেন এখানে একটা হাইড্রোজেন দেখায় দিই। তাহলে একটা পানি যদি আমি বের করে নিয়ে যাই, তাহলে দেখেন তো রিঅ্যাকশনটা কি হয়। CH2 CH, ঠিক আছে, CH2 OC CH3 OC CH3, ঠিক আছে, এটা তৈরি হইলো। পরে আমরা এটাকে করব কি, আবার পানির সাথেই বিক্রিয়া করাবো অ্যাসিডিক মাধ্যমে। CH3 CH CH2 OC CH3, এটাকে আমরা পানির সাথে বিক্রিয়া করাবো। যদি পানির সাথে বিক্রিয়া করাই অ্যাসিডিক মাধ্যমে, তখন দেখা যায় আপনার এখানে তৈরি হয় অ্যালাইল অ্যালকোহল CH2 ডাবল বন্ড CH CH CHOH, হ্যাঁ, এটা তৈরি হয়। আর হলো আপনার CH2OH, ঠিক আছে, CH2OH একটা হাইড্রোজেন নিয়ে তৈরি হয়, আর এখানে তৈরি হয় হলো আপনার ইথানোয়িক অ্যাসিড। বুঝতে পারছেন হয়তো, আশা করি। তো এখন দেখেন এই পদ্ধতিতে কিন্তু আপনার কোথাও আমাদের ক্লোরিন লাগেও নেই এবং আমরা কখনো ক্লোরিন মুক্তও করি নেই। তাহলে আমরা বলতে পারি এই পদ্ধতিটা এই পদ্ধতি থেকে বেশি গ্রিনার, ঠিক আছে। সো এইটা অ্যাপ্লাই করা উচিত। ওকে, এইবার আসি হলো আমাদের নেক্সট টপিক, সেটা হলো অ্যাটম ইকোনমি। আচ্ছা, অ্যাটম ইকোনমি, এইটা থেকে এটা আপনাদের অ্যাড করা যে হয়েছে, এখান থেকে আপনার মেইনলি এমসিকিউ পার্টটার জন্য ইম্পর্টেন্ট, বাট সিকিউর গতে কখনো চলে আসতে পারে। তাহলে আমরা একটাবার একটু অ্যাটম ইকোনমি জিনিসটা কি সেটা বুঝে নিই। অ্যাটম ইকোনমি রিপ্রেজেন্ট করে আপনার বিক্রিয়াটা কত ভালো, অর্থাৎ আপনি যত, মানে আপনার দরকার কি, আপনার মেইনলি দরকার উৎপাদ, তার সাথে যা থাকবে সেটা কি আপনার ওয়েস্টেজ বা বাই প্রোডাক্ট বা যেটা আপনার দরকার নেই। আচ্ছা, এখন তাইলে একটা বিক্রিয়া কতটুকু ভালো কি না সেটা আমরা একটা অনুপাতের মাধ্যমে বা শতকরা অনুপাতের মাধ্যমে বুঝতে পারি। তো এই শতকরা অনুপাতটা কিভাবে বের করব? কোন রাসায়নিক বিক্রিয়ায় ক্ষেত্রে উৎপন্ন কাঙ্ক্ষিত উৎপাদের ভর এবং উৎপন্ন সকল উৎপাদের ভরের, আচ্ছা এখানে উৎপাদ বলছে, তো এখানে একটু একটু কারেকশন করে নেন, এখানে উৎপাদের অথবা বিক্রিয়কের ভরের, উৎপাদের অথবা বিক্রিয়কের ভরের, এখানে আপনি সকল বিক্রিয়কের ভরও নিতে পারেন অথবা সকল উৎপাদের ভরও নিতে পারেন। ভরের, হ্যাঁ, ভরের অনুপাতের 100 গুণিতক সংখ্যা মানকে অ্যাটম ইকোনমি বলে। পেঁচায় ফেলছে, যদি এত বড় লাইন লেখা দরকার ছিল না। আপনার অনুপাতের শতকরা অনুপাত কি অ্যাটম ইকোনমি বলে। আচ্ছা, এটা আবিষ্কার করছেন কে? একটু জাস্ট এই একটাবার রিডিং দিয়ে নেবেন, এটা আপনার এমন না যে মুখস্থ করাই লাগবে, এগুলা থেকে আপনার তেমন কোশ্চেন আসে না স্ট্যানফোর্ড বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক। আপনাদের তবে একটা জিনিস পড়া মাস্ট, যে অ্যাটম ইকোনমি কি, গ্রিন কেমিস্ট্রি কি, ঠিক আছে। তো গ্রিন কেমিস্ট্রি 12টা নীতিগুলো এমসিকিউ এর জন্য ইম্পর্টেন্ট, তো এগুলো একটু পারলে কষ্ট করে রিডিং দিয়ে নিন। আচ্ছা, তো ম্যাথ চলে আসলো। আচ্ছা, তাহলে একটু সূত্র নিয়ে আলোচনা করি গ্রিন অ্যাটম ইকোনমি নিয়ে। তাহলে অ্যাটম ইকোনমিকে আমরা সংক্ষেপে প্রকাশ করি এ ই পার্সেন্টেজ দিয়ে, এ ডট ই পার্সেন্টেজ দিয়ে, ঠিক আছে। এ ডট ই পার্সেন্টেজ দিয়ে কিরকম ভাবে প্রকাশ করতে পারি, এভাবে দাগ দিয়ে নিবেন, নিয়ে উপরে লিখবেন উৎপাদের মূল সংখ্যা। আচ্ছা, এটা বুঝতেছে না কেন, ঠিক আছে, কাঙ্ক্ষিত উৎপাদের মূল সংখ্যা, কাঙ্ক্ষিত উৎপাদের মূল সংখ্যা ইনটু আণবিক ভর
ডিভাইডেড বাই বলতে পারেন আপনার সকল বিক্রিয়কের ভর। সকল বিক্রিয়কের ভর অথবা উৎপাদের ভর। উৎপাদের ভর তার 100%, ঠিক আছে, শতকরা অনুপাত। আচ্ছা, এটাকে আমি একটু ছোট করে উপরে রাখি। আচ্ছা, এবার দেখেন, সেটা একটু এদিকে বেশি ঢুকে গেছে। আচ্ছা, এটা আমি এখানেই লিখে দিই একটু। হ্যাঁ, ওকে। তো ধরেন এটা একটা রাসায়নিক বিক্রিয়া, এ 20 মোল সংখ্যক বি আছে, সি আছে, ডি আছে। ওকে, এখন আপনি দেখেন আপনার কাঙ্ক্ষিত উৎপাদ ধরেন এটা, তার সাথে যেগুলা জিনিস উৎপন্ন হচ্ছে আপনি তাদের সকলগুলার ভর আপনি নিজে নিবেন। তো আমরা একটা সহজ বিক্রিয়া দেখি, যেমন ধরেন আপনার একটা, আমরা তো জানি একটা সহজ বিক্রিয়া, ধরেন NH3 গ্যাস স্টেটে আছে, তার সাথে যদি আমি HCl বিক্রিয়া করাই, ঠিক আছে, তাহলে কি তৈরি করে? অ্যামোনিয়াম ক্লোরাইড। NH4Cl, অ্যামোনিয়াম ক্লোরাইড, যা আবার সলিড। তো এখন একটা জিনিস দেখেন, আমরা একটা কাজ করতে পারি যে আপনার NH4 এ যদি আমরা বলি যে এখানে একটা অ্যাটম ইকোনমি বের করো, এখানে অ্যাটম ইকোনমিটা বের করতে যদি আমাকে বলে, তাহলে আমি প্রথমে NH4Cl এর একটা জিনিস দেখেন, এইখানে কিন্তু NH4Cl বাদে অন্য কোনো কিছুই তৈরি হয় নাই, ঠিক আছে। ওকে, তাহলে আমরা এখানে NH4Cl এর ভরটা ব্যবহার করব কত, অ্যামোনিয়া 17 প্লাস 4 প্লাস 35.5 ডিভাইডেড বাই আপনার, আমি যদি সকল বিক্রিয়কের ভর বসাই তাহলে 17 প্লাস 36.5 ইন্টু 100%। ওকে, যে মানটা আসবে এটাই হলো এটা অ্যাটম ইকোনমি। তাহলে বুঝতে পারছেন, নিচে দিবেন সকল বিক্রিয়কের অথবা সকল উৎপাদের ভর, উপরে দিবেন হলো প্রত্যেক যে উৎপাদ তৈরি হয়েছে সেই উৎপাদের ভর মোল সংখ্যা সহ। আমরা কিন্তু এখানে সামনে যে মোল সংখ্যাটা থাকে সেটা সহ হিসাব করবো অ্যাটম ইকোনমির ক্ষেত্রে। তো একটা ম্যাথ দেখি কি বলছে। CH3 CH2 CHBr2, আচ্ছা, তার সাথে পটাশিয়াম হাইড্রোক্সাইডের বিক্রিয়া করাইছেন এবং এই যে প্রোপিন তৈরি হয়েছে, ঠিক আছে। তাহলে বলছে কাঙ্ক্ষিত উৎপাদ হলো আমাদের প্রোপিন। ওকে, কাঙ্ক্ষিত উৎপাদ পেয়ে গেলাম। তাহলে কাঙ্ক্ষিত উৎপাদ যদি দেওয়া থাকে তাহলে আপনার ম্যাথ অলরেডি ইজি হয়ে গেছে। তাহলে দেখেন, কাঙ্ক্ষিত উৎপাদ সব জায়গায় দেওয়া থাকে, বাট আপনার যদি না দেওয়া থাকে, বলে না দেওয়া থাকে, তখন আপনি ধরে নেবেন ফার্স্ট যে মেজর রিয়াকশনটা তৈরি হয়েছে সেটাই আপনাদের কাঙ্ক্ষিত উৎপাদ। তাইলে এটার অ্যাটম ইকোনমি বের করার জন্য আমরা এটার ভর ব্যবহার করব। তাহলে এটার ভর যদি আমি ব্যবহার করতে চাই তাহলে আসবে হলো ধরেন 12 প্লাস 3 প্লাস 12 প্লাস 12 প্লাস 1, এটাই তো আমাদের কাঙ্ক্ষিত উৎপাদের ভরটা ছিল। একটু আপনারা ক্যালকুলেট করে নিন আপাতত, যেহেতু ক্যালকুলেটর কি আছে না, আপনারা একটু কষ্ট করে ক্যালকুলেট করে নেবেন। হ্যাঁ, জাস্ট মানটা যদি ক্যালকুলেটর বসান তাহলেই অ্যান্সার দিয়ে দিবে, ঠিক আছে। আচ্ছা, এখন আমি যদি এই পাশের আপনার ভরটা নির্ণয় করতে চাই তাহলে সেম আপনার এখানে আসবে হলো 13 লিখলাম কেন, 15 প্লাস হলো আপনার 12 আর 2 14 হলো, তারপর 12 আর 1 13, 13 আর 79 কত, 82 92 ডিভাইডেড প্লাস KOH 39 প্লাস হলো 17, ঠিক আছে। আপনারা জাস্ট এটা একটু বসে ক্যালকুলেটরে বসে নেবেন, 39 প্লাস 17 ইন্টু 2, কারণ কি এটা 2 অণু, এইটা কিন্তু 2 মোল আছে, তো এই কারণে আমরা এখানে 2 দিয়ে গুণ করেছি, মানটাকে 2 দিয়ে গুণ করেছি, এটা শতকরা অনুপাত, ঠিক আছে। তাহলে এইখান থেকে যে মান আসবে সেটাই হবে আপনাদের কাঙ্ক্ষিত অ্যাটম ইকোনমি, ঠিক আছে। ওকে, এবার আসেন ম্যালিক, মেবি বলছে ম্যালিক অ্যানহাইড্রেট
এর জন্য বেনজিন আর বিউটেন কোনটা ব্যবহার করা উত্তম, এটা বোঝার জন্য তো আগে ভাইয়া আমাদের ম্যালোইক অ্যানহাইড্রেট বুঝতে হবে। এটা মেবি আপনাদের দেখছিলাম, তো বইয়ে অনেক টাইম ইয়া দেওয়া থাকে, সংকেতটা দেওয়া থাকে আপনার, মানে বইয়ের ম্যাথ যেটা ছিল ওইটাতে সংকেত দেওয়া ছিল। বাট আমি মেবি আপনার কোন ক্যাডেট কলেজে না ইয়াতে আপনার টেস্ট পেপার ঘাটার টাইমে দেখছিলাম যে ম্যালোইক অ্যানহাইড্রেটের আপনার এরকম সংকেত ছাড়া জাস্ট আপনার বলে দিছে যে ম্যালোইক অ্যানহাইড্রেটের আপনার উৎপাদনের জন্য কোন কোন পদ্ধতিটা ভালো হবে। তাহলে তো আপনার ম্যালোইক অ্যানহাইড্রেটের সংকেতটা একটু জেনে নেওয়া উত্তম। তাহলে ম্যালোইক অ্যানহাইড্রেটকে আমরা কি দিয়ে প্রকাশ করতে পারি একটু দেখেন। ম্যালোইক অ্যানহাইড্রেটের মলিকিউলার ফর্মুলা C4H2O3। এখন আমি অ্যানহাইড্রেটের ব্যাপারে মানে বিস্তর ইয়াতে যাব না, ডিসকাশনে যাব না, তবে মনে রাখবেন এটা হলো একটা অর্গানিক অ্যানহাইড্রেট। এটা একটা অর্গানিক, ঠিক আছে। ঠিক আছে, তো অর্গানিক অ্যানহাইড্রেটের ক্ষেত্রে তাহলে এটাকে প্রকাশ করা যায় কেমনে, আপনার এই যদি এই কম্পাউন্ড এই স্ট্রাকচারটা ফলো করতে হবে মাস্ট। এরকম যদি একটা স্ট্রাকচার ফলো করে যে আপনার কার্বনের সাথে অক্সিজেন থাকবে, দুইটা দুই কার্বনের সাথে দুইটা অক্সিজেন থাকবে, ঠিক আছে, আর সাথে হলো আপনার আরো একটা অক্সিজেনের সাথে, মানে এরকম একটা ঘরের মতো স্ট্রাকচার যদি তৈরি করে ফেলে, তখন আমরা এটাকে বলতে পারি যে এটা একটা অর্গানিক অ্যানহাইড্রেট। ঠিক আছে, এটা যে কোনো অ্যানহাইড্রেটের এখন সংকেতের উপর নির্ভর করবে। ওকে, তাহলে এটা আপনার সংকেতের উপর নির্ভর করবে, তাহলে এটা একটু সাইডে রাখি। তাহলে এটার সংকেতটা আমরা একবার একটু দেখে নিব, গাঠনিক সংকেতটা। হ্যাঁ, আরে গুরু, ওকে, তাহলে এটা একটু সাইডে নিয়ে নিই, সমস্যা নেই। আচ্ছা, এবার এইটার গাঠনিক সংকেতটা কি ভাই? এটার গাঠনিক সংকেত টাকার জন্য আমি তো আপনাকে বললাম অ্যানহাইড্রেট হইতে হইলে প্রথমে এরকম দুইটা স্ট্রাকচার মাস্ট। তাহলে ধরেন আমি এখানে দিলাম কার্বন কার্বন। এখন এটার আপনার মলিকুলার স্ট্রাকচারটা যদি জানেন তাইলেই হয় C4H2O3। তাহলে কার্বন আছে 4টা, অক্সিজেন আছে 3টা। তো অক্সিজেন যেহেতু 3টা আছে, তাহলে এই 3টা তো আমরা তো জানি যে এটার একটা বেসিক স্ট্রাকচারেই এই জায়গায় 3টা থাকে, তাই না? এরকম বেসিক স্ট্রাকচারেই 3টা থাকবে। আচ্ছা, এবার হাইড্রোজেন আছে কয়টা? 2টা। তাহলে এবার আমার হাইড্রোজেন তো আনা লাগবে, তার আগে দেখি কার্বন আছে কয়টা? 4টা। তাহলে আমার এই জায়গায় আরেক হাতে কার্বন দিয়ে দিই। তাহলে এই কার্বনের 4 হাত ফিল আপ হইলো। এখন এই কার্বনে এখন হাইড্রোজেন আছে 2টা, তাহলে এই কার্বনের সাথে আমার হাইড্রোজেনটা দিতে হবে, অন্য কোনো জায়গায় তো জায়গা নেই। এবার এটার সাথে যদি আমি দ্বিবন্ধন করে দিই, কারণ কার্বনের 2 হাতটা ফাঁকা আছে, এটাকে আমরা বলতে পারি ম্যালোইক অ্যানহাইড্রেটের সংকেত C4H2O3। ঠিক আছে, এইটাই তাহলে আমার আমার ম্যালোইক অ্যানহাইড্রেট, যেটা আমরা উৎপাদ হিসাবে চাচ্ছি। ঠিক আছে, এটাই আমাদের সেই ম্যালোইক অ্যানহাইড্রেট যেটা আমরা উৎপাদ হিসাবে চাচ্ছি। তাহলে আমি এটা উৎপাদের জায়গায় এরকম একটা জায়গায় যাই, সেটা লিখে দিই। এখন দেখেন বলছে বেনজিন বেটার না বিউটেন বেটার। তাহলে আমরা দেখি বেনজিন থেকে এটা বানানো যায় কিভাবে। C6H6 এর সাথে যদি আপনি 9 অণু পানি মিলান, 9 অণু অক্সিজেন দেন, তাহলে আপনার তৈরি হবে ম্যালোইক অ্যানহাইড্রেট। সাথে মেবি আপনার তৈরি হবে 4 অণু কার্বন ডাই অক্সাইড, 4 অণু পানি। বুঝতে পারছেন? আচ্ছা, এইবার যদি আপনার ম্যালোইক এই বেনজিনের বদলে আপনি যদি এই জায়গায় বিউটেন ইউজ করতেন C4H10, তাহলে আপনার অক্সিজেন লাগতো 7 অণু। ঠিক আছে, এন্ড সেম আপনার এখানেও তৈরি হইতো ম্যালোইক অ্যানহাইড্রেট। এবার একটু ছোট করে একে আবার আমরা ম্যালোইক অ্যানহাইড্রেট এঁকে নিলাম। এখানে আপনার তৈরি হবে 8 অণু পানি, 8 অণু পানি। এখন আমি আপনাদেরকে রিঅ্যাকশনটা দেখায় দিলাম। এখন আপনাদের বাড়ির কাজটা থাকবে এইখান থেকে অ্যাটমিক অণুর মানটা বের করা। উৎপাদের ভরটা বসাবেন, ডিভাইডেড বাই আপনি উৎপাদের ভরও, সকল উৎপাদের ভরও ব্যবহার করতে পারেন, অথবা সকল বিক্রিয়কের ভরও আপনি ব্যবহার করতে পারেন। বুঝতে পারছেন? ওকে।
এখন আমরা পরের টপিকে চলে যাই। পরের টপিক এগুলো আসলে একদম সোজা টপিক, জাস্ট এই একটা সূত্র মুখস্থ করলেই হয়ে যায় যে সকল উৎপাদের ভর ডিভাইডেড বাই আপনার সকল বিক্রিয়ক বা উৎপাদকের ভর, উৎপাদের ভর। তো এই জাস্ট সূত্রগুলো আপনার রিয়াকশনগুলো মাঝে মাঝে জানা থাকলে ভালো, না জানা থাকলে আপনার সবসময় ওইটা কোশ্চেনে দেওয়াই থাকে, অ্যাটলিস্ট বোর্ড কোশ্চেনে তো দেওয়া থাকে, বোর্ড আর অ্যাডমিশনের দেওয়া থাকে। তো বাট আমি দেখছিলাম তাই একটু জানিয়ে দিলাম। আচ্ছা, এবার আসেন হলো ই ফ্যাক্টরে। ই ফ্যাক্টর মিন করে হলো আপনার একটা বিক্রিয়া কতটুকু ভালো, কতটুকু রিফাইন, অর্থাৎ আপনার এইটা হলো প্রোডাক্ট, এটা প্রোডাক্ট থেকে করে আপনার বজ্রের দিকে চলে গেছে। মানে কি, একটা বিক্রিয়া তৈরি করতে গেলে বা একটা বিক্রিয়া করতে গেলে অফকোর্স উৎপাদের সাথে কিছু ইয়াও তৈরি হয়, বাই প্রোডাক্ট তৈরি হয়। তো এই বাই প্রোডাক্টের অ্যামাউন্টের উপর ভিত্তি করেই হলো আমরা এই একটা জিনিস এনেছি, এই একটা ফ্যাক্টর এনেছি, সেটা ই ফ্যাক্টর, যেটা দিয়ে আমরা বুঝতে পারি যে একটা বিক্রিয়ায় বজ্র পদার্থ কতটুকু অ্যামাউন্টে তৈরি হয়েছে। আচ্ছা, তাহলে সংজ্ঞাটা একটু দেখে নেন আপনার কোন শিল্পক্ষেত্রে। আচ্ছা, এটা তো আপনার শিল্প কি পরিমাণ বা কতটুকু পরিবেশ বান্ধব এটা দিয়ে বোঝা হয়। আবার এটা গ্রিন কেমিস্ট্রির একটা নীতিও অনুসরণ করে, ঠিক আছে। আচ্ছা, এইটা হলো ই ফ্যাক্টরের মানের উপর নির্ভর করে। আর এই যে জাস্ট আপনার এত কিছু মুখস্থ করা লাগবে না, জাস্ট আপনারা যদি চান এই ই ফ্যাক্টরের সংজ্ঞাটা মুখস্থ করতে পারেন, যে তুলনায় কি পরিমাণ বজ্র উৎপন্ন হয়, ঠিক আছে। এইখান থেকে আমি একটু অন্য কালি দিয়ে দাগাই দিই। এখান থেকে একটু চাইলে এখান থেকে এই পর্যন্ত একটু সংখ্যাটা একটাবার মুখস্থ করে নিতে পারেন। মুখস্থ করা লাগে না, আসলে মনে থাকে, কারণ আপনার যদি এই সূত্রটা মনে থাকে যে মোট বজ্রের ভর ডিভাইডেড বাই উৎপাদের ভর, যার যদি এই সূত্রটা মনে থাকে তাহলে আর আপনার কষ্ট করে কোনো কিছু মুখস্থ করা লাগে না। তাহলে আপনি যদি বলতে পারেন যে একটা ই ফ্যাক্টরের মান নির্ভর করে কিসের উপর, আপনার ইয়ার উপর, কি বলে, বজ্র কতটুকু উৎপন্ন হয়েছে আর উৎপাদ কতটুকু উৎপন্ন হয়েছে, তাদের অনুপাতটাকেই হলো ই ফ্যাক্টর। এবং ই ফ্যাক্টরের ক্ষেত্রে একটা জিনিস খেয়াল রাখতে হবে, এটা কিন্তু শতকরা অনুপাত না, এই জিনিসটা খেয়াল রাখেন। ওকে, আচ্ছা, এটার কোনো ম্যাথ দেওয়া হয়নি। আচ্ছা, তাহলে আমি একটা ম্যাথ অ্যাডই করে দিই। যদি আমি বলি যে আপনার একটা রিয়াকশন দিব এরকম NH3 প্লাস ওই HCl, ওই বিখ্যাত বিক্রিয়াটাই নেই একটু, NH4Cl, আচ্ছা NH4Cl, ঠিক আছে, এরকম একটা বিক্রিয়া নিলাম। আর আরেকটা বিক্রিয়া নিতে পারি আমি, ঠিক আছে, আবার তো কোনটা নেওয়া যায়, আচ্ছা সিলভার নাইট্রেটের সাথে যদি আমি, ঠিক আছে, সোডিয়াম ক্লোরাইড যোগ করি, তাহলে আমার তৈরি হয় হলো AgCl, সিলভার ক্লোরাইড, আর সাথে তৈরি হবে হলো সোডিয়াম নাইট্রেট। বুঝতে পারছেন? তো এখন এই দুইটা রিয়াকশন আমি লিখলাম এবং কোশ্চেনে আমি বলে দিলাম ফাইন্ড দ্য ই ফ্যাক্টর বের করো, ফাইন্ড দ্য ই ফ্যাক্টর। আচ্ছা, একটু ছোট করে নিই। ফাইন্ড দ্য ই ফ্যাক্টর। ওকে, তাহলে আমি প্রথম বিক্রিয়াটার জন্য করি। এন্ড প্রথম বিক্রিয়াটার জন্য যদি আমি ই ফ্যাক্টর বের করতে চাই তাহলে অ্যান্সার দেখেন খুবই ইজি, এটার অ্যান্সার আশা করি পারা যাবে। দেখেন, যেহেতু এখানে উৎপাদ একটাই NH4Cl, কোনো বাই প্রোডাক্ট তৈরি হয় নাই, তাহলে উপরে যাবে কি মাস অফ NH4Cl, নিচে অনলি কি মাস অফ NH4Cl, ঠিক আছে। তাহলে এটা কাটাকাটি চলে যায়, তাহলে ই ফ্যাক্টরের মান কত 1। তাহলে মোস্ট রিফাইন্ড বিক্রিয়া মানে যে সকল বিক্রিয়া বাই প্রোডাক্ট তৈরি হয় না, তাহলে পরিবেশের জন্য তারা সবচেয়ে বেশি গ্রিনার। বুঝতে পারছেন? এটার প্রুফটা আমি এখান থেকে পেলাম। ই ফ্যাক্টরের মান 1 হইতে পারে, অ্যান্ড 1-এর থেকে বেশি সচরাচর হয় না, তো মানে 1ই হলো এটার লিমিট। তো 1 যদি হয় তাহলে ওই বিক্রিয়াটা সবচেয়ে বেশি পরিবেশ বান্ধব। যেমন এটার ক্ষেত্রে কিন্তু আপনি 1 পাবেন না, ঠিক আছে। এটার ক্ষেত্রে যদি আমি একটু হিসাব করে দিতে চাই তাহলে নেন করে দিই ই ফ্যাক্টর। এটার জন্য বের করব 2 নাম্বারটার জন্য। তাহলে উপরে যাবে হলো AgCl, সিলভার ক্লোরাইডের ভর, তাহলে কত 108 প্লাস 35.5, ঠিক আছে। আর নিচে যাবে হলো সোডিয়াম নাইট্রেট, তাহলে সোডিয়াম নাইট্রেটটা কত, সোডিয়াম নাইট্রেটে আপনার 23 প্লাস 17 প্লাস 48, জাস্ট এখান থেকে যে ভ্যালুটা আসে সেটা একটু কষ্ট করে বের করে নেবেন। এন্ড আপনাদের HW থাকবে কি জানেন, আপনাদের HWটা থাকবে হলো যে ম্যালোইক অ্যানহাইড্রেট যেটা দেখাইছিলাম, ম্যালোইক অ্যানহাইড্রেটের ই ফ্যাক্টরটা বের করা।
ওকে, তাহলে এবার আমরা নেক্সট টপিকের দিকে আগাই। আচ্ছা, তাহলে এইবার এখন এইখান থেকে আমরা চলে আসলাম হলো বিক্রিয়ার দিকের উপর, ঠিক আছে। এবার আমরা ঢুকতেছি রাসায়নিক বিক্রিয়ায়। এতক্ষণ যেটা বললাম সেটা হলো আমরা জানতে পারলাম যে কিভাবে পরিবেশ এবং মানুষ বান্ধব রসায়ন করা যায়। এখন পরিবেশ ও মানব বান্ধব রসায়ন তো আমরা করব, এখন আমার কাজ হবে হলো ওই বিক্রিয়াগুলোকে ইমপ্লিমেন্ট করা। তো এখন আমরা কিছু বিক্রিয়া দেখবো এবং বিক্রিয়ার টাইপ কত প্রকারের হয়, বিক্রিয়া থেকে এখান থেকে কি কি সমীকরণ আনা যায়, বিক্রিয়ার হার কি হবে, এগুলো বিষয়ে আমরা একটু পড়ালেখা করব। দেখেন, তাহলে আমরা সর্বপ্রথম বিক্রিয়াকে কয়েক দৃষ্টিকোণ থেকে ভাগ করে সচরাচর আপনারা 9-10-এ একটু হইলেও পড়ার কথা, ঠিক আছে। ধরেন আমি বিক্রিয়াকে কয়েক ভাবে ভাগ করতে পারি। কি ভিত্তিতে ভাগ করতে পারি? যদি এইভাবে লিখি, যাক দেরি হয়ে গেছে, ঠিক আছে, ওকে। তো বিক্রিয়াকে আমরা কয় দৃষ্টিকোণ থেকে ভাগ করতে পারি? আচ্ছা, অফকোর্স এটা রাসায়নিক বিক্রিয়া। রাসায়নিক বিক্রিয়াকে আমরা কয় দৃষ্টিকোণ থেকে ভাগ, মোটামুটি 3 দৃষ্টিকোণ থেকে ভাগ করি আমরা। প্রথম যেটা হয় সেটা হলো বিক্রিয়ার দিকের উপর। বিক্রিয়ার দিক অনুসারে তাপের পরিবর্তনের ভিত্তিতে এন্ড দেন ইলেকট্রন স্থানান্তরের ভিত্তিতে। ইলেকট্রনের স্থানান্তরের ভিত্তিতে। আচ্ছা, এবার এই প্রত্যেকটার একটু টাইপগুলো একটু দেখে নেই। ধরেন বিক্রিয়ার, ঠিক আছে, এটা যাক, ধরেন আমি এইভাবে রান দিব, ঠিক আছে। বিক্রিয়ার দিক অনুসারে আমরা কয়ভাবে ভাগ করতে পারি? বিক্রিয়ার দিক অনুসারে আমরা ভাগ করতে পারি কিভাবে? একমুখী বিক্রিয়া, একমুখী এন্ড কি উভমুখী। একমুখী এবং উভমুখী। তাপের পরিবর্তনের উপর ভিত্তি করে আমরা এইটাকেও দুই ভাগে ভাগ করতে পারি। তাপের পরিবর্তনের উপর ভিত্তি করে আপনার আমরা বলতে পারি তাপ উৎপাদী বিক্রিয়া, তাপ উৎপাদী, তাপহারী। ঠিক আছে, আর এদিক থেকে আপনার ইলেকট্রন স্থানান্তরের উপর ভিত্তি করে আমরা বলতে পারি রেডক্স বিক্রিয়া অর নন রেডক্স। রেডক্স নন রেডক্স। তাহলে এইভাবে আমরা ভাগ করতে পারি। এখন আমাদের পড়ার টপিকটা হবে হলো এই টপিকটাকে নিয়ে, বিক্রিয়ার দিকের উপর ভিত্তি করে, ঠিক আছে। তো বিক্রিয়াকে আমরা টোটালি এইভাবে ভাগ করতে পারি। তো আমরা এটার ব্যাপারেও জানবো এবং এটার ব্যাপারেও জানবো।
এবং এইটার ব্যাপারে আমাদের তেমন বিস্তর আলোচনা নাই, বাট আপনার এটা 9-10 যেহেতু বেসিক থাকারই কথা যে আপনার ইলেকট্রন স্থানান্তরের ভিত্তিতে যে বিক্রিয়াগুলো হয়, যেমন রেডক্স বিক্রিয়ার আন্ডারে কিছু বিক্রিয়া আছে সংযোজন, বিযোজন, নন রেডক্স বিক্রিয়ার আন্ডারে আছে হলো আপনার অধঃক্ষেপণ বিক্রিয়া এন্ড প্রশমন বিক্রিয়া। ওকে, তো এখন আমরা চলে আসি আমাদের পড়ার টপিকে, আপনার একমুখী বিক্রিয়া। প্রথম যে আমরা বিক্রিয়ার দিক অনুসারে ভাগ করতেছি, তো প্রথম আমাদের যে বিক্রিয়ার আসে সেটা হলো একমুখী বিক্রিয়া। তাহলে একমুখী বিক্রিয়া নাম থেকেই বোঝা যায়, তাই না, যে একমুখী, তার মানে বিক্রিয়ার দিকটা যে কোনো একদিকে হবে, হয় সকল বিক্রিয়ক উৎপাদে পরিণত হবে অথবা সকল উৎপাদ বিক্রিয়কে পরিণত হবে। এরকম যে সকল বিক্রিয়া আছে তাদেরকে আমরা বলি একমুখী বিক্রিয়া। ধরেন এরকম যে বিক্রিয়াটা আমি করলাম, এইখানে সকল বিক্রিয়া একদিকে, যেমন আমার বিক্রিয়া যদি আরো স্পষ্ট করে লিখতে চাই তাহলে NH4Cl, এটা একটা বিক্রিয়া লিখতে পারি। তো এই দুইটা মিলে অ্যামোনিয়াম ক্লোরাইড তৈরি করছে, এবং দেখেন এটা থাকে গ্যাস স্টেটে, এটাও থাকে গ্যাস স্টেটে, উভয় মিলে কি তৈরি হয়, সলিড স্টেটের একটা পদার্থ তৈরি হয়। এইটা থেকে এইটা ব্যাক আসে, তো স্বাভাবিকভাবে কিন্তু আপনার এটা থেকে এটা ব্যাক আসার ওয়ে কিন্তু কম, যদি আপনি আবার এটাকে হিট দিয়ে ভাঙেন তখন আসে। কিন্তু দেখেন সকল বিক্রিয়ক উৎপাদে পরিণত হয়েছে, এরকম যদি কোনো ঘটনা ঘটে থাকে সেটাকে আমরা বলি একমুখী বিক্রিয়া। এবং যে সকল বিক্রিয়া আবার বিক্রিয়ার উৎপাদ, যেমন ধরেন এবার আমি আরেকটা রিয়াকশন নিই, H2 প্লাস I2 সমান সমান 2HI। এই রিয়াকশনে দেখেন হাইড্রোজেন আর আয়োডিন মিলে হাইড্রোজেন আয়োডাইড তৈরি করতেছে, আবার হাইড্রোজেন আয়োডাইড ভেঙে হাইড্রোজেন আর আয়োডিন তৈরি করতেছে। তাহলে আপনারা বুঝতে পারলাম যে বিক্রিয়ায় শুধু বিক্রিয়ক থেকে উৎপাদে পরিণত হইতে পারে বা উৎপাদ থেকে বিক্রিয়কে পরিণত হইতে পারে তাদেরকে আমরা বলি একমুখী বিক্রিয়া। আর যদি বিক্রিয়া একই সাথে বিক্রিয়ক থেকে উৎপাদে পরিণত হইতে পারে এবং উৎপাদ থেকে বিক্রিয়তে পরিণত হইতে পারে, তখন আমরা তাকে বলবো উভমুখী বিক্রিয়া। ওকে, এখন একটা মজার অবজারভেশন আছে, ঠিক আছে? মজার অবজারভেশনটা কি জানেন? আচ্ছা, এই পেজটার আগে যাবে, আচ্ছা আমি পরে টাইমে ঠিক করে দিয়ে যাবো না, তো আমি একটা পেজ নেই। মজার অবজারভেশনটা কি জানেন? আমি যদি বলি পৃথিবীর সকল বিক্রিয়া উভমুখী বিক্রিয়া, পৃথিবীর সকল বিক্রিয়া উভমুখী বিক্রিয়া। আচ্ছা, আমি যে একটা স্টেটমেন্ট দিতে চাইলাম, এই স্টেটমেন্টটা কি ভুল? প্রমাণ করতে পারবেন কেউ? ঠিক আছে, আচ্ছা এই স্টেটমেন্টের উপর আমরা একটু আলোকপাত করি। ঠিক আছে, পৃথিবীর সকল বিক্রিয়া উভমুখী বিক্রিয়া জিনিসটা বলতে কি বোঝায় জানেন? তাহলে ভাই বললেন যে একমুখী দুই বিক্রিয়া দুই দিকের উপর ভিত্তি করে আমরা দুইটা ভাগ করছি, একমুখী দুই উভমুখী, তারপর আপনি আবার বলতেছেন পৃথিবীর সকল বিক্রিয়া উভমুখী বিক্রিয়া। তাহলে এটার পিছে লজিকটা কি? আচ্ছা, এটার পিছে লজিকটা হলো, হ্যাঁ আমরা কারেক্ট, পৃথিবীর সকল বিক্রিয়াই উভমুখী বিক্রিয়া। কিন্তু ঝামেলাটা হলো, ধরেন এখানে আমি যে পদার্থটা তৈরি করব, ধরেন আমি ওই যে আবার সেই NH4Cl এই চলে যাই, প্লাস HCl, মনে রাখবেন এইটাকে যদি আমি, এইটাও একটা উভমুখী বিক্রিয়া, কিন্তু কেসটা কি জানেন? কেসটা হলো, ধরেন এরা যদি বিক্রিয়ক থেকে উৎপাদে পরিণত হয় 10 টু দি পাওয়ার ধরেন সামথিং 10 টু দি পাওয়ার ধরেন 10 সংখ্যক, 10 টু দি পাওয়ার 10 সংখ্যক, দেখা যাবে উৎপাদ থেকে বিক্রিয়কে পরিণত হয়েছে এর তুলনায় একেবারে নেগলিজিবল একটা নাম্বার, যেমন ধরেন 10 টু দি পাওয়ার 1 সংখ্যক বা 10 টু দি পাওয়ার 2 সংখ্যক। এখন দেখেন 10 টু দি পাওয়ার 10 এর তুলনায় আমরা 10 টু দি পাওয়ার 2 কে কিন্তু নেগলিজিবল ধরতে পারি। তো জিনিসটা কেসটা সেম এইরকমই, বিক্রিয়া উভমুখী বিক্রিয়ায় আপনার একদিক থেকে আরেক দিকে যায়, কিন্তু দেখা যায় যে পরিমাণ অণু বিক্রিয়কে উৎপাদে পরিণত হয় তার একদম খুবই নগণ্য একটা অ্যামাউন্ট যে উৎপাদ থেকে বিক্রিয়কে পরিণত হইতে পারে। এই কারণে আমরা এইটাকে একমুখী বিক্রিয়া হিসেবে, এই কেসটাকে আমরা একমুখী বিক্রিয়া হিসেবে ধরে নিই। বুঝতে পারছেন আমার কথা? কিন্তু অপরদিকে দেখা যায় যদি ধরেন একটা উভমুখী বিক্রিয়া আমি নেই, আপাতত মাথায় আসতেছে না বিক্রিয়া, আচ্ছা আমরা একটা কমন বিক্রিয়া নিই 2HI, ধরেন এরকম একটা বিক্রিয়া যদি আমি নেই, তখন এই বিক্রিয়াটায় দেখা যাবে যে ধরেন 10 টু দি পাওয়ার যদি 10 সংখ্যক যায়, কথার কথা সাপোজ, তাহলে দেখা যাবে 10 টু দি পাওয়ার 8 সংখ্যক আবার ঠিকই আপনার ব্যাক করতেছে বিক্রিয়া উৎপাদ থেকে বিক্রিয়কে। তাই এই কারণে আমরা বলতে পারি যে পৃথিবীর সকল বিক্রিয়া উভমুখী বিক্রিয়া, কিন্তু একমুখী বিক্রিয়ার ক্ষেত্রে দেখা যায় যে ওই উৎপাদ থেকে বিক্রিয়কে পরিণত হওয়ার অ্যামাউন্টটা খুবই নেগলিজিবল।
বুঝতে পারছেন আমার কথা? এটা জাস্ট একটা অবজারভেশন। ওকে, এবার আসি একমুখী বিক্রিয়ার বৈশিষ্ট্যগুলাতে। একমুখী বিক্রিয়ার বৈশিষ্ট্যগুলা কি কি? এরা প্রকৃতির বিক্রিয়ার ক্ষেত্রে বিক্রিয়াকালীন অবস্থার সাথে উৎপাদক কখনোই পরস্পরের সাথে বিক্রিয়া করে না। আচ্ছা, এই লাইনটা তেমন একটা ইম্পর্টেন্ট না, বাট বোঝা উচিত যে প্রকৃতি বিক্রিয়ার ক্ষেত্রে, কারণ আমি অন্য একটা কালি নেই, ঠিক আছে। প্রকৃতির বিক্রিয়ার ক্ষেত্রে বিক্রিয়াকালীন অবস্থার পরিবর্তন সত্ত্বেও উপাদানগুলো কখনোই পরস্পরের সাথে বিক্রিয়া করে না। মানে কি বুঝাইতেছে? উৎপাদের মধ্যে কোনো রিয়াকশন হয় না, উৎপাদের মধ্যে কোনো রিয়াকশন হবে না, ঠিক আছে, ওইটা কাটা। আচ্ছা, এবার একমুখী বিক্রিয়ার ক্ষেত্রে কোনো না কোনো সময় গিয়ে সম্পূর্ণতা লাভ করে। মানে কি? একটা নির্দিষ্ট স্টেটে বললাম যে আপনার একমুখী বিক্রিয়ার ক্ষেত্রে যে কোনো একটা পদার্থ অর্থাৎ বিক্রিয়ক থেকে উৎপাদে সম্পূর্ণ পদার্থ পরিণত হবে, অথবা উৎপাদ থেকে বিক্রিয়কের সম্পূর্ণ পদার্থ পরিণত হবে, এইটাই। আর আরেকটা জিনিস সেটা হলো, এটা তো এইটা আর এইটা সেম, আপনার দেখা যায় যে ওই যে এই পয়েন্টটাকে আবার একটু মানে বাড়িয়ে লিখছে যে সম্পূর্ণতা লাভের জন্য কোনো না কোনো সময় তুল্য পরিমাণ অংশগ্রহণকারী বিক্রিয়াগুলো নিঃশেষ হয়ে যায়। ওকে, আর সমীকরণকে আমরা তীর চিহ্ন দিয়ে প্রকাশ করব, একটা সিঙ্গেল তীর চিহ্ন দিয়ে। আর আরেকটা জিনিস, এটাকে আমরা বলবো হলো ফ্রি গিভস এনার্জি, ঠিক আছে। কি এক্সপ্লেন, এটা চ্যাপ্টারের শেষে পড়াবো, এখন না। ফ্রি গিভস এনার্জি, এইটার মান সব সময় লেস দেন 0 হয় একমুখী বিক্রিয়ার ক্ষেত্রে। এবং আরো কিছু এক্সট্রা বৈশিষ্ট্য আছে, আপনার লেখা লাগবে। আচ্ছা আচ্ছা, ওইটাকে বৈশিষ্ট্য না, ওইটা আমরা ক্যারেক্টারিস্টিক্স বলতে পারি। আচ্ছা, থেকে ওইটা লেখার দরকার নেই, আপাতত এটা থাক, পরে আমি বলতেছি ওইটা কোন ক্ষেত্রে আসবে, কি কেস আসবে। আচ্ছা, ওকে, এবার আসি হলো উভমুখী বিক্রিয়ার বৈশিষ্ট্য। আচ্ছা, উভমুখী বিক্রিয়ার বৈশিষ্ট্য আছে, সংজ্ঞা আসে নাই, তাই না? আচ্ছা, একটা পেজ অ্যাড করে নিই, একটু কথা বলে নিই উভমুখী বিক্রিয়া নিয়ে। তাহলে ধরেন উভমুখী বিক্রিয়া কি? উভমুখী বিক্রিয়া হলো যে বিক্রিয়া, ধরেন আমি যদি এই সংজ্ঞাটা লিখে দিতে চাই, এভাবে লিখতে পারি আমরা, যে বিক্রিয়ায় বিক্রিয়ক এবং উৎপাদ গতিশীল অবস্থায় থাকে, এবং একে অপরে পরিণত হতে পারে, তাদেরকে আমরা বলি উভমুখী বিক্রিয়া, ঠিক আছে। তাদেরকে এই বিক্রিয়াকে উভমুখী বিক্রিয়া বলা হয়। তাহলে উভমুখী বিক্রিয়ার বৈশিষ্ট্যটা কি? এখানে বিক্রিয়ক এবং উৎপাদ কখনোই কোনোটা নিঃশেষ হয়ে যাবে না, এবং এদের মধ্যবর্তী স্টেটে কোনো সময় এমন হবে না যে সম্পূর্ণ বিক্রিয়ক উৎপাদে পরিণত হয়ে গেছে, অথবা সম্পূর্ণ উৎপাদ বিক্রিয়কে পরিণত হয়ে গেছে। বুঝতে পারছেন? তাহলে এটা উভমুখী বিক্রিয়ার সংজ্ঞা, এবং এটা আপনার বই থেকেও লিখে নিতে পারেন, বুক ফলো করতে পারেন, ঠিক আছে। ওকে, এবার উভমুখী বিক্রিয়ায় যদি আমি এরকম একটা বিক্রিয়া লিখি, ধরেন
উভমুখী বিক্রিয়া একটা লিখলাম, KClO3, ঠিক আছে, 2KCl প্লাস 3 অক্সিজেন, 3 অক্সিজেন একটা রিয়াকশন লিখলাম। আরো কিছু পপুলার রিয়াকশন আছে, যেমন ধরেন CH3CH2Cl, এটার সাথে যদি আমি একটু আগে দেখাইছি আপনাদেরকে এই রিয়াকশনটা, ইথানল তৈরি রিয়াকশন। আচ্ছা, এখন আমাকে এখন উভমুখী বিক্রিয়ার ক্ষেত্রে কেসগুলা কি কি, এখানে দেখা যায় বিক্রিয়াগুলা ডাইনামিক, অর্থাৎ কি বিক্রিয়াগুলা গতিশীল, ঠিক আছে, বিক্রিয়াগুলা গতিশীল এবং বিক্রিয়া কখনোই শেষ হয়ে যাইতেছে না, বিক্রিয়কও শেষ হবে না, উৎপাদও শেষ হবে না। তাহলে বৈশিষ্ট্যগুলো আমরা একবার একটু দেখে নিই, যে উভমুখী বিক্রিয়ার ক্ষেত্রে উভয় দিক থেকে বিক্রিয়া শুরু করা যায় এবং বিক্রিয়া কখনোই সম্পূর্ণ হয় না, ঠিক আছে, এবং বিক্রিয়াগুলো সাম্যাবস্থায় আসার প্রবণতা দেখায়। এইখানে আপনার সমান সমান চিহ্নের লিখতে, সমান চিহ্নের বা একমুখী তীর চিহ্নের পরিবর্তে, হ্যাঁ ঠিক আছে, এটাকে অদ্ধতির চিহ্ন ব্যবহার করা হবে, দুটি অদ্ধতির। আর হলো উভমুখী বিক্রিয়ার ক্ষেত্রে সম্মুখ বিক্রিয়ার হার এবং পশ্চাৎ বিক্রিয়ার হারের সমান হলে বিক্রিয়াটি সাম্য অবস্থায় থাকবে। এটা নিয়ে আমাদের ব্যাপক পড়াশোনা আছে, যে এটা বোঝার জন্য আপনার সম্মুখ বিক্রিয়ার হার এবং পশ্চাৎ বিক্রিয়ার হার, এই জিনিসটা কি এটা বোঝার জন্য আমাদেরকে বুঝতে হবে বিক্রিয়ার হার কি। তো এটা নিয়ে আমরা একটু সামনে আলোচনা করবো। আর মুক্ত শক্তির পরিবর্তন জিরো, অর্থাৎ ফ্রি গিভস এনার্জির মানটা হবে জিরো। আচ্ছা, এই তো এই কোশ্চেনটাই খুঁজতেছিলাম, খুবই ইম্পর্টেন্ট একটা কোশ্চেন। উভমুখী বিক্রিয়াকে কিভাবে একমুখী করা যায়? আচ্ছা, এর জন্য আমার বুঝতে হবে উভমুখী বিক্রিয়া কখন হবে এবং একমুখী বিক্রিয়া কখন হবে। আচ্ছা, এটাকে যদি আমি এইভাবে এক্সপ্লেন করি, দেখেন একটু খেয়াল করে, ধরেন আপনি একটা বিক্রিয়া উভমুখী কখন হবে, একমুখী কখন হবে, এটাই আমরা বুঝবো আজকে। দেখেন, আপনারা যদি কোনো একটা বিক্রিয়া করেন, যে বিক্রিয়ার পাত্র খোলা, যে বিক্রিয়ার পাত্র খোলা অথবা বা কোনো একটা উৎপাদে কোনো একটি উৎপাদের অদক্ষেপ পড়েছে, মানে কি বুঝাচ্ছি বুঝেন? দেখেন, ধরেন আপনি একটা রিয়াকশন নিলেন, তো এর মধ্যে আপনি রিয়াকশনটা নিলেন এরকম যে NH4Cl, এটাকে ভাঙলে আমরা পাই NH3+HCl। এখন দেখেন, এইটা আমি একটা হয়তো বদ্ধ পাত্রে করতে পারতাম অথবা আমি খোলা পাত্রে করতে পারি। তাহলে এই ক্ষেত্রে আপনার NH3 আর HCl এই দুইটা তো গ্যাস, কিন্তু দেখা যায় যে NH4Cl এইটা তো একটা সলিড পদার্থ, তাই না? এটা একটা সলিড পদার্থ না? তাহলে আপনি একটা জিনিস দেখেন, যদি এই পাত্রটা বদ্ধ থাকে তাহলে তো এই গ্যাসগুলা আবার ভিতরে বদ্ধ থাকতেছে, তাহলে এরা চাইলেই আবার এখান থেকে কিছু পরিমাণ অ্যামাউন্ট এটাই তৈরি হইতে পারে। কিন্তু আপনি একটা কাজ করলেন, আপনি করলেন কি, ভেসেলটা খুলে দিলেন। ভেসেলটা খুলে দিলে কি দেখা যাবে, যে এই যে অ্যামোনিয়া, এই যে অ্যামোনিয়া গ্যাসটা আছে এবং এই যে HCl গ্যাসটা আছে, এই যে অ্যামোনিয়া গ্যাসটা আছে এন্ড এই যে HCl গ্যাসটা আছে, এরা বাষ্প আকারে উড়ে যাবে। তাহলে উড়ে যদি যায় তাহলে পাত্রে থাকবে কি, শুধু NH4Cl। বুঝতে পারছেন? তাহলে শুধু NH4Cl যদি থাকে সেটা তো সলিড হয়ে পাত্রে পড়ে থাকবে, কিন্তু দেখা যাবে বাকি যে গ্যাস দুইটা আছে সেটা তো বাতাসে উড়ে গেল। তাহলে আপনি কি বলতে পারবেন বলেন, তাহলে এটা কি আর এক তখন উভমুখী বিক্রিয়া থাকবে বলেন, যদি একটাই মাত্র বিক্রিয়ক বা পাত্রে অবশিষ্ট থাকে? বুঝতে পারতেছেন? তাহলে পাত্র যদি খোলা রাখি তাহলে যে কোনো উভমুখী বিক্রিয়ায় একমুখী বিক্রিয়ায় পরিণত হয়ে যাবে। বুঝতে পারছেন আমার কথা? এইবার আসি, এবার যদি কোনো একটি উৎপাদ অদক্ষেপ পড়েছে বা কোনো একটি উৎপাদের অদক্ষেপ পড়েছে, এরকম যদি একটা কেস হয়, তো ধরেন আমি একটা পাত্র নিলাম, সেকেন্ড কেসটা এক্সপ্লেন করি। আচ্ছা, দাঁড়ান এই লেখাটা একটু ছোট করে নিই। এই পর্যন্ত এইভাবে থাক। আর
আছে? ধরেন এখানে আমরা একটা পাত্র নিলাম, এই পাত্রে আমি রিয়াকশন নিলাম এরকম, ধরেন ওই যে সিলভার নাইট্রেট, আচ্ছা আমি রিয়াকশনটা লিখি পরে আপনার এরকম, ধরেন সোডিয়াম ক্লোরাইড নিছি, সোডিয়াম ক্লোরাইডের লবণ নিছি, তার সাথে নিছি হলো সিলভার নাইট্রেট, তাহলে এদের রিয়াকশনে কি তৈরি হবে, AgCl প্লাস সোডিয়াম নাইট্রেট, তাই তো? এখন এই বিক্রিয়াটাকে একটু ছোট করে নিই, এইটাকে যদি আমি কোনো একটা পাত্রের মধ্যে করাই, আমাকে বলবেন তো এটা ধরেন এটা অ্যাকোয়াস সলিউশনে আছে, তাহলে এইটাও অ্যাকোয়াস ফর্মে থাকে, কিন্তু এইটা কিন্তু একটা সলিড, মানে কি পদক্ষেপ পড়ে গেছে না, AgCl কি একটা সাদা পদক্ষেপ না, দেখছেন একটা পদক্ষেপ পড়ে গেছে, পদক্ষেপ পড়ে গেছে, বুঝতে পারছেন? এখন এখন কোনো একটাতে যদি আপনার এরকম অদক্ষেপ পড়ে যায়, তাহলে আমাকে একটা জিনিস বলবেন, অদক্ষেপ মানে কি? অদক্ষেপ মানে পাত্রের তলানিতে, ধরেন এটা যদি ওয়াটার হয় তাহলে পাত্রের তলানিতে কিছু পরিমাণ সোডিয়াম ক্লোরাইড এসে জমা হয়ে গেছে। এখন তাহলে যেহেতু এটা আপনার সোডিয়াম ক্লোরাইড যদি সিলভার ক্লোরাইড যদি এখানে এসে জমা হয়ে যায়, তাহলে ওর তো আর বিক্রিয়ায় পার্টিসিপেট করবে না, তাই না? যেহেতু এটা প্রেসিপিটেট হয়ে গেছে বা অদক্ষিপ্ত হয়ে গেছে, তখন দেখা যাবে যে এই বিক্রিয়ায় আপনার উৎপাদগুলা যা ছিল, এখন উৎপাদ থাকলো কি আপনার সোডিয়াম নাইট্রেট আর বিক্রিয়ক, এই তিনটা থাকলো, এ তো আর বিক্রিয়ায় পার্টিসিপেট করলো না, তাহলে দেখেন তো এই বিক্রিয়াটাকে আবার ব্যাক করলো, করতে পারবে না কিন্তু এবার আর। তাহলে আমি বলতে পারি যে যদি আমরা পাত্র খোলা রাখি, যদি আমরা পাত্র খোলা রাখি আর যদি কোনো একটা অদক্ষেপের, ঠিক আছে, এই দুইটা কেস, এরকম এই দুইটা কেসেই আমরা বলতে পারি যে আপনার আমরা উভমুখী বিক্রিয়াকে একমুখীতে পরিণত করতে পারি। তাহলে আমরা কি বুঝলাম যে উভমুখী বিক্রিয়ায় উভমুখী যে বিক্রিয়াটা থাকবে সেই জায়গায় যদি আমি পাত্রটা খুলে দিই, পাত্র খুলে দিলে দেখা যাবে যে কিছু এলিমেন্ট যারা গ্যাসিয়াস এলিমেন্ট থাকে তারা আকাশে উড়ে যাইতেছে, বা কিছু এলিমেন্ট পাত্র থেকে বের হয়ে যাবে, তখন এরা আর আগের বিক্রিয়াকে ব্যাক করতে পারবে না। আবার যদি আমি দেখি যে কোনো একটা অদক্ষেপ পড়ে গেছে, তাহলে ওদিকে পড়লে সেও তো আর বিক্রিয়ায় পার্টিসিপেট করতে পারবে না। তাহলে দেখছেন, তাহলে আমরা এইভাবেই এই দুইটা ওয়েতে যে কি পাত্র খুলে দিব এবং একটা যে কোনো একটা উৎপাদের যদি অদক্ষেপ পড়ে যায়, এরকম দুইটা কেসের ক্ষেত্রে আমরা বলতে পারি যে আপনার উভমুখী বিক্রিয়া একমুখী বিক্রিয়ায় পরিণত হয়। আচ্ছা, তাহলে এই কোশ্চেনটা গেল। ও আচ্ছা, এখানে তাহলে একটা, আচ্ছা এখন তাহলে আমরা একটা টপিক পড়বো, সেটাকে আমরা বলবো হলো বিক্রিয়ার হার। ঠিক আছে, বিক্রিয়ার হার যদি আমি টপিকটা লিখে দিতে চাই, তাহলে আমরা এটাকে বলতে পারি রিঅ্যাকশন কাইনেটিক্স। আচ্ছা, বিক্রিয়ার হার পড়াটাকে এটা আমি একটু ওভারঅল স্টেটমেন্ট করে দিই, রিঅ্যাকশন কাইনেটিক্স, ঠিক আছে, অর্থাৎ বিক্রিয়ার গতিতত্ত্ব বলতে পারেন। হ্যাঁ, আচ্ছা, এখন রিঅ্যাকশন কাইনেটিক্সে আমার কাজটা কি? এখন আমরা না এই যে বিক্রিয়াগুলো হচ্ছে, প্রত্যেকটা বিক্রিয়ায় কি সেম উৎপাদে মানে সেম টাইমে উৎপাদে পরিণত হচ্ছে? ধরেন আপনি 100 গ্রাম যদি ধরেন 100 গ্রাম চুন বানাইতে চান,
তাহলে 100 একটা নির্দিষ্ট অ্যামাউন্টের আপনি চুনাপাথর নেবেন, তো 100 গ্রাম চুনাপাথর বানাইতে যে টাইম লাগবে 1000 গ্রাম চুনাপাথর বানাইতে আলাদা টাইম লাগবে, অন্য টাইম লাগবে, অর্থাৎ অবশ্যই বেশি টাইম লাগবে। আবার আপনি ধরেন চুনাপাথর বানানোর বিক্রিয়া রাখেন, আবার অন্য একটা বিক্রিয়া ধরেন আপনি হাইড্রোজেন আয়োডাইড বানাবেন, সেই ক্ষেত্রে আপনার যে বিক্রিয়ার যে রেটটা হবে বা যে বিক্রিয়া যত দ্রুত হবে, তো এই চুনাপাথরের বিক্রিয়া তো আর সেম গতিতে হবে না, তাই না? তার মানে প্রত্যেকটা বিক্রিয়ারই গতি আলাদা আলাদা থাকে। এখন এই যে বিক্রিয়ার গতি আলাদা আলাদা থাকলো, এখান থেকে আমরা অনেক কিছু হিসাব করতে পারি যে বিক্রিয়া কত ক্রমের বিক্রিয়া, তারপর বিক্রিয়ার কতটুকু গতি আছে, বিক্রিয়া কখন সাম্য অবস্থায় আসবে, কি কি শর্ত প্রয়োগ করলে সাম্য অবস্থায় আসতে পারে। আচ্ছা, তাহলে রিঅ্যাকশন কাইনেটিক্স ধরেন আপনার এরকম একটা, আমি প্রথমে যদি লিখি এটা একটা বিক্রিয়ক, ধরেন প্রথমে একটা সিঙ্গেল বিক্রিয়ক দেখে দেখাই। ধরেন এ থেকে সি দিতে পরিণত হয়েছে। এখন টি 0 সেকেন্ডে একবার কাউন্ট করব, টি 1 সেকেন্ডে কাউন্ট করলাম, টি 2 সেকেন্ডে কাউন্ট করলাম। আমরা মনে রাখবেন এই রিঅ্যাকশন কাইনেটিক্সে যত যা আছে সব কিছু আমরা হিসাব করি 1 সেকেন্ডের সাপেক্ষে, যে 1 সেকেন্ডে, এবং 1 সেকেন্ডকে আমরা হিসাব করি আর কনসেন্ট্রেশনটাকে ইউজ করি, অর্থাৎ কি ঘনমাত্রা, মানে ঘনমাত্রার কতটুকু পরিবর্তন হয়েছে 1 সেকেন্ডে সেটাই মূলত আমরা জানি বিক্রিয়ার হার। ঠিক আছে, তাহলে আমি সংখ্যাটা লিখে দিচ্ছি, আগে একটু দেখেন। তো ধরেন এটার ইনিশিয়ালি এই এ বিক্রিয়কের 10 মোলার ঘনমাত্রা ছিল, এখন এবং ডি এর ঘনমাত্রা ছিল 0 মোলার। ঠিক আপনার দেখা যাবে টি সমান সমান 1 সেকেন্ডে এইটার ঘনমাত্রা নামছে 8 মোলারে, এইটার ঘনমাত্রা গেছে 2 মোলার। কারণ আপনার বুঝেন রিঅ্যাক্টেন্টের থেকে কিছু কমলেই তো উৎপাদ তৈরি হবে, তাই না? এইটা ভাঙবে, এটা গড়বে, তাই না? তার মানে এইটা থেকে কিছু ঘনমাত্রা যখন চলে যাবে, এটা থেকে আপনার যখন কিছু পরিমাণ রিডিউস হয়ে যাবে, ওইখান থেকে ভেঙে ভেঙে তো উৎপাদ তৈরি হইতেছে। বুঝতে পারছেন? তাহলে এই জায়গায় যদি আমি লিখি 5 মোলার, তাহলে এখানে আমি লিখতে পারবো 5 মোলার। তাহলে দেখেন এখানে টি সময়ের সাথে সাথে একটা ঘনমাত্রার কিছু পরিবর্তন হইতেছে। এই এখন আমি যদি বলতে পারি, আমি বলতে পারি বিক্রিয়ার হার কি। এখন আমি এখান থেকে বলতে পারি বিক্রিয়ার হার, বিক্রিয়ার হারের সংজ্ঞা যদি আমি লিখতে চাই, একক সেকেন্ডে একক সেকেন্ডে বিক্রিয়ার উৎপাদের বিক্রিয়ার হার বলে। অতএব আমি বলতে পারি বিক্রিয়ার হার, অতএব রেট অফ রিয়াকশন, আমি এখন থেকে বিক্রিয়ার হারকে ধরেন এরকম ভাবে প্রকাশ করব, রেট অফ রিয়াকশন। ঠিক আছে, তো এটা আমি বলতে পারি ইংলিশে লিখলে ঘনমাত্রার পরিবর্তন ঘনমাত্রার পরিবর্তন ডিভাইডেড বাই সময়। ঠিক আছে, সময়ের পরিবর্তন মানে সময়ের পরিবর্তন। ঠিক আছে, সময়ের পরিবর্তন। ঠিক আছে, আচ্ছা, তাহলে এবার আমি নতুন একটা পেজ নেই। তো ধরেন এবার আমরা একটু গ্রাফ আঁকার চেষ্টা করব। গ্রাফ আঁকা বলতে কি, ধরেন এটা টি সমান সমান 0 সেকেন্ডে আছে, টি সমান সমান আপনার 0 সেকেন্ডে একটা কাজ হবে, টি সমান সমান 1 সেকেন্ডে আমরা অবজার্ভ করব, টি সমান সমান 2 সেকেন্ডে অবজার্ভ করব, এবং টি সমান সমান 3 সেকেন্ডে অবজার্ভ করব। তাহলে ধরে নিই প্রথম সেকেন্ডে আমরা এ এর গ্রাফই আঁকি, যে কোনো একটা রিঅ্যাক্টেন্টের গ্রাফ আঁকি। তো ধরেন এর আপনার প্রথম সেকেন্ডে ঘনমাত্রা ছিল 10 মোলার এবং এইটার ছিল 0 মোলার, এবং এর পরবর্তীতে হয়ে গেল 8 মোলার, তাহলে 1 সেকেন্ডে এটা হয়ে যাবে 2 মোলার।
এইটা পরে যে হয়ে গেল আপনার 6 মোলার, এইটা যে হয়ে গেল 4 মোলার, এইটা যে হয়ে গেল আপনার টি সমান 3 সেকেন্ডে হইলো ধরেন 4 মোলার, এটা হয়ে গেল 6 মোলার। তাহলে আমি যদি একটা গ্রাফ আঁকতে চাই, আচ্ছা গ্রাফ ঠিক আছে, গ্রাফে ধরেন আমি এইখানে এই পাশে নিলাম কনসেন্ট্রেশনের চেঞ্জটা, আর এই পাশে আমি নিলাম টাইমের চেঞ্জটা। ঠিক আছে, ধরেন এই পাশে নিলাম টাইম, এই পাশে নিলাম কনসেন্ট্রেশন বা ঘনমাত্রা। তাহলে এবার আমি ঘনমাত্রা স্টার্ট করব কি থেকে, 0 2 4 6 8 10, যেহেতু আমি সবগুলো জোড় সংখ্যাই নিয়েছি এবং টি সমান সমান আমি সেখান থেকে শুরু করতে পারি। তো এখানে যেহেতু 0 সেকেন্ড, আচ্ছা 0 সেকেন্ড এখানে না দিলে 2 এখানে দিলেও হইতো, 0 সেকেন্ড এখানে দিলেও হইতো, আচ্ছা সমস্যা নেই। তাহলে প্রথমে তো আপনার এখান থেকে 0 1 2 3 4 5 6, ঠিক আছে। আচ্ছা এবার দেখেন ইনিশিয়ালি এটার ঘনমাত্রা ছিল পিকে, অর্থাৎ এইখানে 0 সেকেন্ডে এর ঘনমাত্রা কতটুকু ছিল, ধরেন আমি গ্রাফটা অন্য কালে দেখি। তো 0 সেকেন্ডের ঘনমাত্রা ছিল 10 মোলার এবং দেখা গেছে 1 সেকেন্ডের ঘনমাত্রা হয়ে গেছে 8 মোলার। তাহলে আমি যদি এটার বিন্দুটা ফাইন্ড করি তাহলে এটা আসবে এইখানে, এখানে কোনো একটা বিন্দুতে। এন্ড দেন 2 সেকেন্ডে হয়ে গেল তার ঘনমাত্রা 6 মোলার, 2 সেকেন্ডে এটার ঘনমাত্রা হয়ে গেছে 6 মোলার, 3 সেকেন্ডের ঘনমাত্রা হয়ে গেছে 4 মোলার। তাহলে গ্রাফটা আপনি যদি দেখেন তাহলে গ্রাফটার কার্ভটা এরকম না, ঠিক আছে, এরকম না। না এইভাবে না, এইভাবে তো আঁকা যাবে না, নির্দিষ্ট করে একই যেহেতু মানগুলা দিচ্ছি। তাহলে ধরেন প্রথমে আছে 0 মোলার, পরে হয়ে গেল 1 সেকেন্ডে হয়ে গেল 8 মোলার এবং 2 সেকেন্ডে হয়ে গেল 6 মোলার, ঠিক আছে, ইয়াতে হয়ে গেল 4 মোলার, ঠিক আছে। আর ঠিক আছে, ধরেন রিঅ্যাকশনটা এরকমই আছে। তাহলে এই যে কার্ভটা পাইলাম, তাহলে আমি এখানে বলতে পারি যে আপনার এই যে আপনার প্রথমে যে আপনার 0 সেকেন্ড ছিল, তো তখন তো আপনার ইয়া কত ছিল, ঘনমাত্রা কত ছিল 10, ঠিক আছে। যখন আবার 1 সেকেন্ড হয়েছে তখন ঘনমাত্রা কত হয়েছে 8 মোলার। তো আচ্ছা এইটার ড্রয়িংটা ঠিক করে রাখিনি, কাজ করি এটা একটু গ্যাপে রাখি। আচ্ছা তো এটা আমি দিলাম 1 সেকেন্ড, এটা দিলাম 2 সেকেন্ড, এটা দিলাম 3 সেকেন্ড, এটা দিলাম 4 সেকেন্ড। এখন ধরেন এই প্রথমে ছিল 10 মোলার, তারপরে সেকেন্ড সেকেন্ডে হয়েছে এটা 8 মোলার, ঠিক আছে, 8 মোলার, 3 সেকেন্ডে হয়েছে এটা 6 মোলার, ঠিক আছে, এটা যে ধরেন 6 মোলার, এখানে আছে 4 সেকেন্ডে হয়েছে এটা 4 মোলার। তাহলে বিক্রিয়ার রিঅ্যাকশনটা আমি এইভাবে যদি উপর থেকে নামাইতে চাই তাহলে এরকম হয়েছে, ঠিক আছে। তো এখন ইনিশিয়াল স্টেটে আপনার যদি আমি তাহলে ঠিক আছে, তো ধরেন এরকম আপনার প্রথম স্টেটে ধরেন 0,10, তাই না, 0 সেকেন্ডে ঘনমাত্রা এত ছিল। তারপর দ্বিতীয় সেকেন্ডে আমি যদি ঘনমাত্রা বের করতে চাই তাহলে এই যে 8 মোলার ছিল, তৃতীয় সেকেন্ডে আপনার ঘনমাত্রা বের করতে চাইলে 6 মোলার ছিল, ইয়ার ঘনমাত্রা বের করতে চাইলে 4 মোলার ছিল, বুঝতে পারছেন। তো এখন আমি এই প্রত্যেকটা গ্রাফির পয়েন্টকে আমি ডিনোট করতে পারি কি দিয়ে, আপনার প্রথমে ধরেন যদি এরকম হয়, প্রথমে আমি নিতেছি ধরেন টাইম, প্রথমে আমি নিতেছি টাইম, পরে নিতেছি কনসেন্ট্রেশন। তো এখন আমি এইখানেও ধরলাম একটা টাইম হলো T2, কনসেন্ট্রেশন হলো C2, যেটা পরবর্তীতে আমরা পাচ্ছি।
তাহলে আমরা ইনিশিয়ালি যে পয়েন্টটা পালাম সেটাকে আমরা বললাম T1 আর C1, পরবর্তী যেটা পাইলাম সেটাকে আমরা বললাম T2 C2। এখন আমি যদি বলি এখানে রেট অফ রিঅ্যাকশন আমরা জানছি একটু আগে যে রেট অফ রিঅ্যাকশন হলো চেঞ্জ অফ কনসেন্ট্রেশন, তাই না? তাহলে লাস্ট কনসেন্ট্রেশনটা কত? C2 না? ধরেন লাস্ট কনসেন্ট্রেশনটা কত? C2 না? আর আগের কনসেন্ট্রেশন কত? C1। এবং এইখানে টাইম এর গ্যাপ কতটুকু হয়েছে? T2 মাইনাস T1। হ্যাঁ, তাহলে এবার একটা জিনিস দেখেন, এবার এইটা সমান সমান আমি কি লিখতে পারি? এটা সমান সমান আমি লিখতে পারি ডেল সি ডিভাইডেড বাই ডেল টি, ডেল সি ডিভাইডেড বাই ডেল টি। ঠিক আছে, ডেল সি ডিভাইডেড বাই ডেল টি। ওকে, তাহলে এইটাকে আমরা রেট অফ রিঅ্যাকশন বলতে পারি। আচ্ছা, এখন একটা জিনিস ভালো একটা জিনিস অবজার্ভ করি। এখন এই ডেল সি এর পরিবর্তন আমরা যদি খুবই ক্ষুদ্র পরিবর্তন নিতে চাই তাহলে আমরা এটাকে ডিসি বাই ডি টু লিখতে পারি। আচ্ছা, এখন আমাকে একটা জিনিস বলবেন, এখানে C1 এর মান কি ছিল? 10। আর এইখানে C2 এর মান কত ছিল? 4। এই মানটা যদি আমি এখানে বসাই তাহলে এই মানটা ধরেন আমি যদি এখানে বসাই তাহলে কত আসতো? -4। অ্যান্ড টাইমের চেঞ্জ কত? আপনার টাইম 1 - 4 তাই 3। তাহলে এই মানটা আপনার সবসময় ঋণাত্মকে আসবে না। আমরা যদি বিক্রিয়কের ক্ষেত্রে আপনার রেট অফ রিঅ্যাকশন বের করতে চাই, বিক্রিয়ার হার বের করতে চাই, সেটা সবসময় ঋণাত্মক হবে না। এই কারণে আমরা রিঅ্যাক্টেন্টের সবসময় রিঅ্যাক্টেন্টের বিক্রিয়ার হার লেখার টাইমে সেটাকে আমরা তার আগে একটা মাইনাস সাইন দিয়ে নিব। ধরেন এই জায়গায় আমরা একটা মাইনাস সাইন দিয়ে নিব। ঠিক আছে, একটু অন্য কালি কলম দিয়ে লিখে নিই। বুঝতে পারছেন? এই কারণে আমরা বিক্রিয়ার হারের আগে একটা মাইনাস সাইন দিয়ে নিই। ঠিক আছে, শুধু বিক্রিয়কের ক্ষেত্রে। এবার এই কেসটা আমি যদি এবার উৎপাদের ক্ষেত্রে করি তাহলে উৎপাদের ক্ষেত্রে গ্রাফটা যদি আমি আঁকতে চাই, ঠিক আছে, ওকে। এবার 1 সেকেন্ড, 2 সেকেন্ড, 3 সেকেন্ড, 4 সেকেন্ড। ঠিক আছে, আর এখান থেকে আমি দিলাম একটা ইনিশিয়াল কনসেন্ট্রেশন। তো এটা কত ছিল? দেখুন, ও 02468 2468। ঠিক আছে, তাহলে এটা প্রথমে তো 0 0, আমি ধরে নেই রিঅ্যাকশনটা এখান থেকে স্টার্ট হয়েছে। তো প্রথমে এটা ধরেন 0 সেকেন্ডে এটার কনসেন্ট্রেশন ছিল 0। প্রথমে আপনার কনসেন্ট্রেশনে ইয়া ছিল 0। এবার এখান থেকে বাড়তেছে 1 সেকেন্ডে হয়েছে কত? 1 সেকেন্ডে এখানে আসছে। ঠিক আছে, এবার দ্বিতীয় সেকেন্ডে আপনার গেছে কততে? 4-এ গেছে। দেখেন প্রথমে 1 সেকেন্ড আসছে এখানে, তারপর 2 সেকেন্ডে যাবে 4-এ। ঠিক আছে, 3 সেকেন্ডে যাবে 6-এ। ঠিক আছে, 6 মোলারে গেছে, ইয়াতে গেছে 8 সেকেন্ডে এখানে। তাহলে আমি একটু ড্রাই গ্রাফটা এঁকে নিই। হ্যাঁ, তাহলে এইটা হলো এটার গ্রাফ, যেখানে আপনার এবার এটা ঊর্ধ্বমুখী, আগেরটা কিন্তু নিম্নমুখী। তো নিম্নমুখী গ্রাফের কিন্তু ঢাল সবসময় ঋণাত্মকই হয়, তাই না? ঠিক আছে, ওকে। এবার যদি আমি এটা লিখতে চাই তাহলে এটা ধরেন কনসেন্ট্রেশন C1T1। ঠিক আছে, এটা C1T1, এটা ধরেন আপনার C2T2, C2, T2। ঠিক আছে, এবার আমি যদি চেঞ্জ অফ কনসেন্ট্রেশনটা লিখতে চাই বা রেট অফ রিঅ্যাকশনটা লিখতে চাই তাহলে রেট অফ রিঅ্যাকশনটা কি হবে? দেখেন ঘনমাত্রার পরিবর্তন এবার কত? C2 মাইনাস C1 ডিভাইডেড বাই T2 মাইনাস T1, T2 মাইনাস T1। তাহলে এইবার আমি এখানে লিখতে পারি ডেল সি ডিভাইডেড বাই ডেল টি। ঠিক আছে, এবার এটা যদি খুব ক্ষুদ্র ইয়ার জন্য পরিবর্তন হয় তাহলে আমরা এখানে লিখতে পারি ডিসি ডিভাইডেড বাই ডিটি। বোঝা গেছে? ঠিক আছে, এইটা হলো এটার ক্ষেত্রে রেট অফ রিঅ্যাকশন। ঠিক আছে, রেট অফ রিঅ্যাকশন ইয়ার ক্ষেত্রে, উৎপাদের ক্ষেত্রে। আর এটাকে আমরা একটু ছোট করে নিই। এবার দেখেন তো একটা জিনিস, এবার এখান থেকে একটা জিনিস অবজার্ভ করি আমরা। অবজার্ভটা হবে এরকম। ঠিক আছে, অবজার্ভটা হবে এরকম
এখানে C2 এর মান ধরেন আমরা লাস্টের এখানে চেঞ্জটা বের করি। তো লাস্টের এখানে কনসেন্ট্রেশন কত 8, C2 এর মান কত 8, C1 এর মান কত 0, T1 এর মান কত ছিল আবার 0, T1 এর মান ছিল 0, T2 এর মান 2, তাইলে কত 2,0, তাই না? তাহলে কত 4, ঠিক আছে 4, ওকে তাহলে 4। আচ্ছা একটা জিনিস মোল পার লিটার পার সেকেন্ড, ওকে। এবার আসি হলো একটা জিনিস পড়াই, সেটা হলো এই যে এতক্ষণ যে রেট অফ রিয়াকশন নিয়ে বকবক করতেছি, রেট অফ রিয়াকশনের এককটা কি? তো ধরেন এবার আমি রেট অফ রিয়াকশনের একক, এককটা কি? ঘনমাত্রার যেহেতু পরিবর্তন, তাহলে উপরে একটা ঘনমাত্রা, তাহলে আমরা ঘনমাত্রার একক কি জানি? মোল, মোলার অথবা মোল পার লিটার, তাই না? তো এখানে এই এমটা ছোট হাতে, মোল পার লিটার, আর এখানে কি সেকেন্ড। তাহলে আমরা এখানে লিখতে পারি এককটা কি? মোল পার লিটার পার সেকেন্ড, তাই না? আচ্ছা এবার এই মোলের পরিবর্তে আমরা কি লিখতে পারি? গ্রাম আকারেও নিতে পারি। যদি মলিকিউলার মাসটা দিয়ে গুণ নেই, তাহলে মানে গ্রাম পার লিটার পার সেকেন্ড, এটাও এটার একটা একক হইতে পারে। আবার এটার একক এরকমও হইতে পারে, পার সেকেন্ডের বদলে আপনি পার মিনিটও দিয়ে দিতে পারেন, তাহলে গ্রাম। মেইন কথা হলো এই প্রত্যেকটা ইউনিটকে চেঞ্জ করা যায়। যেমন ধরেন আপনার এখানে লিখলাম, এটার পরিবর্তে আমি লিখতে পারি মোল পার লিটার পার মিনিট, ঠিক আছে? মোল পার লিটার পার মিনিট, ঠিক আছে? তাহলে এটা এই এককে আমি নিতে পারি, ওকে। এইবার আমি যদি নতুন আরেকটা পেজে নিই, ঠিক আছে? আচ্ছা এখানে ম্যাথ আছে। এবার আমি এই সব যা পড়লাম এতক্ষণে সেটাকে একটু সমন্বয় করি। ধরেন এটা একটা রিয়াকশন, ডিভাইডেড বাই ডি। তাহলে আমি যদি আপনাদেরকে বলি এর কনসেন্ট্রেশনটা বের করে দেন, আপনি বলবেন এখানে ভাইয়া আপনি আমাকে ডি এ মানে চেঞ্জ অফ কনসেন্ট্রেশনটা দেন, ডিভাইডেড বাই কি চেঞ্জ অফ টাইমটা দেন। এইখানে আবার বলবেন ডিবি, তাহলে এখানে আমার কি বি এর কনসেন্ট্রেশনের চেঞ্জ, ঠিক আছে? এটাকে আমরা কনসেন্ট্রেশন সাইনকে আমরা এইভাবে প্রকাশ করি, ঠিক আছে, থার্ড ব্র্যাকেটের মধ্যে। তো এরকম ডিবি বাই ডিটি। এবার আমি যদি বলি আপনাকে সি এর কনসেন্ট্রেশনটা দেন, আবার এবার আমাকে বলবেন ডি এর কনসেন্ট্রেশনটা দেন বাই ডিটি, ওকে। তাহলে এইবার এরকম আপনি একটা জিনিস আমাকে আজকে একটা কথা বলবেন যে এই যে প্রত্যেকটা জিনিস পড়লেন, এই প্রত্যেকটা জিনিসে বিক্রিয়ক আর উৎপাদ রেলিভেন্ট না? মানে বিক্রিয়ক যা ভাঙবে উৎপাদ তো ঠিক ততটুকুই তৈরি হবে, তাই না? তাহলে আমরা বলতে পারি বিক্রিয়া আর উৎপাদ এরকম আমরা একটা সম্পর্ক লিখে ফেলতে পারি তাদের কনসেন্ট্রেশনগুলোর মধ্যে। কিন্তু আপনি সম্পর্ক লিখতে পারেন ঠিক আছে, কিন্তু এই জায়গায় একটা ক্যাচ আছে, ঠিক আছে? এবার দেখেন সাথে কি করতে হয়, এই যে যে মোলের যে শকটা আছে না, মানে মোল যে সংখ্যাটা থাকে যে কত মোল আছে, তাকে আপনার তাকে গুণাত্মক বিপরীত করে গুণ করে দিতে হয়, ঠিক আছে? তাহলে একটু 1/d এইভাবে যদি করে দেন, তাহলে আপনি এটাকে একটা সম্পর্ক লিখতে পারেন। যে কোনো রিয়াকশনের মধ্যেই আমরা এই সম্পর্কটা স্থাপন করতে পারি, যেখানে এই শুধু এই পার্টটা মিন করবে হলো ওই পার্টিকুলার বিক্রিয়কের বিক্রিয়ার হার। মানে কি যেমন ধরেন, আচ্ছা এখানে ডি এটা বোঝাবে হলো এর বিক্রিয়ার হার, ডিবি এটা বোঝাবে হলো বি এর বিক্রিয়ার হার, ডিসি এটা বোঝাবে সি এর বিক্রিয়ার হার, ডিসি বাই ডিটি, ডি বাই ডি মানে ডি এর কনসেন্ট্রেশন এটা বোঝাবে ডি এর বিক্রিয়ার হার। আর যদি আমি এই টোটাল মানটা বের করি, এই টোটাল মানটা বোঝাবে হলো অ্যাভারেজ
এই এখন এই টোটাল যে পার্টটা আছে, যে জায়গায় মোলের সংখ্যা, মানে মোলের সংখ্যা দিয়ে আমরা ভাগ করে যে টোটাল যে রিয়াকশনটা পাবো, এই প্রত্যেকটার যে রিয়াকশনটা পাবো সেটাকে আমরা বলবো অ্যাভারেজ রেট অফ রিয়াকশন। অ্যাভারেজ রেট অফ রিয়াকশন, অ্যাভারেজ রেট অফ রিয়াকশন অর্থাৎ কি গড় বিক্রিয়ার হার, গড় বিক্রিয়ার হার যেটা সবার জন্যই সমান হবে, নাহলে পরীক্ষা করে দেখেন, ঠিক আছে। আর শুধু যে কোনো একটা বিক্রিয়ার হার কি, শুধু এই তার ইন্ডিভিজুয়াল বিক্রিয়ার হারটা বের করলেই হবে। তো আমরা এই জিনিসটা ম্যাথের মাধ্যমে আরেকটু ক্লিয়ার হব। তা দেখি কি ম্যাথ আছে। আচ্ছা, এখানে বলে দিছে, দেখেন একটা রিয়াকশন দেওয়া আছে যে আপনার N2O5 থেকে NO5 উৎপন্ন হয়েছে আর অক্সিজেন তৈরি হয়েছে। আচ্ছা, না না, এখানে NO5 উৎপন্ন হবে না, মিস্টেক আসছে। তাহলে আমি ব্ল্যাক কালারটা নিই। or NO, ওকে। এখানে আসবে হলো আপনার কি রে, এখানে তো ভালো রকম লিস্ট। আচ্ছা, এখানে আসবে হলো N2O5 এর, N2O5 এর প্রাথমিক ঘনমাত্রা এত, 10 সেকেন্ড পর ঘনমাত্রা হলো এত, তাহলে Na2 এর উৎপাদ, হ্যাঁ NO2 হবে এখানে। আচ্ছা হ্যাঁ, তাহলে এই কোশ্চেনটা আমি একটু মিস্টেক ছিল, আমি ঠিক করে নিছি। আচ্ছা, এবার দেখেন সলভ করি এই কোশ্চেনটা। তাহলে প্রথমত আমার যদি এরকম বিক্রিয়ার হারের ম্যাথ দেখেন, তো প্রথমত আপনারা একটু মানে ইয়াটা লিখে নেওয়ার চেষ্টা করবেন, এই পুরো রিয়াকশনটা থেকে এভারেজ রেট অফ রিয়াকশনটা বা মানে রেট অফ মানে বিক্রিয়ার হারে যে আপনার পুরো লাইনটা আমরা লিখতে পারি, ইকুইভ্যালেন্ট লাইন, সেটা একটু লিখে নিব। যেমন ধরেন আমরা প্রথমে নেই N2O5 এর রেট অফ রিয়াকশন ডিভাইডেড বাই আপনার টাইম ডিটি, ঠিক আছে। এটা সমান সমান আমি লিখতে পারি আপনার NO2, তাহলে এবার কনসেন্ট্রেশন চেঞ্জ অফ NO2 ডিভাইডেড বাই সময় ডিটি। আবার এখানে আমি আবার লিখতে পারি আপনার ডি অফ অক্সিজেন, মানে আপনার ডি অফ অক্সিজেন বলতে বোঝাইছে যে ডি অফ চেঞ্জ অফ অক্সিজেন, মানে চেঞ্জ অফ কনসেন্ট্রেশন অফ অক্সিজেন ডিভাইডেড বাই ডিটি, মানে সময়ের পরিবর্তন অনুসারে, ঠিক আছে। তাহলে এই তিনটা জিনিসকে ইন্ডিভিজুয়ালি N2O5 এর রেট অফ রিয়াকশন, NO2 এর বিক্রিয়ার হার, অক্সিজেনের বিক্রিয়ার হার, ওকে। এখন দেখেন আমি বলছিলাম সামনের যে মোল নাম্বারটা থাকবে সেটা দিয়ে ভাগ করে দিব, তাহলে এটা 2 দিয়ে ভাগ করে দিলাম, এটা এখানে আসে হলো 1/4। আচ্ছা এখানে হ্যাঁ ঠিক আছে 1/4, 14 × 8 অক্সিজেন 2, ঠিক আছে। আচ্ছা, এবার আসে হলো অক্সিজেনের 2, তাহলে অক্সিজেনের তো এখানে 1, তাহলে এটা তো আমার আর ভাগ করা লাগলো না। তাহলে আমি কি ওই লাইনটা লিখতে পারলাম, এই লাইনটি হলো আপনার মূল মন্ত্র পুরো ম্যাথটা সলভ করার। এই লাইনটা আপনি লিখে ফেলতে পারছেন মানে আপনি পুরো ম্যাথের অর্ধেক করে ফেলছেন। তাহলে আমি এই রিয়াকশনটা একটু ছোট করে রাখি এক জায়গায়। এই ম্যাথগুলো খুব ছোট হয়, এগুলো আসলে আপনার এমসিকিউ এর জন্য খুবই ইম্পর্টেন্ট, অ্যান্ড সাথে আসলে অ্যাডমিশনও দেখা যায় এই টপিকটা থেকে না অনেক কোশ্চেন আসে। ইভেন আপনার বুয়েট 24-25-এও এই বিক্রিয়ার হার টপিক থেকে কিন্তু কোশ্চেন আসছে, যদিও এটা জাস্ট একটু একক কনভার্সন দিলেই হয়ে যাইতো, ঠিক আছে। আচ্ছা, এই বিক্রিয়ার হারটা আমি একটু এখানে তুলে রাখি, রাখা যাচ্ছে না? আচ্ছা হ্যাঁ রাখা যাচ্ছে, ওকে। তাহলে এবার দেখেন আমাকে বলছে NO2 এর উৎপাদনের হার বের করো। আচ্ছা, এখন আমার দেখতে হবে কিসের ইনফরমেশন দেওয়া আছে। আমার বলছে দেখেন এই জায়গায় একটা ইনফরমেশন দেওয়া আছে, N2O5 এর প্রাথমিক ঘনমাত্রা কতটুকু ছিল ভাইয়া? N2O5 এর প্রাথমিক ঘনমাত্রা ছিল 20 মোলার, 10 সেকেন্ড পরে ঘনমাত্রা হয়েছে 5 মোলার। তাহলে আমি যদি এর রেট অফ মানে আমি এই ইনফোটা ইউজ করে কি N2O5 এর বিক্রিয়ার হারটা বের করে ফেলতে পারি। কিভাবে বের করতে পারি? আমরা জানি এইটা সমান সমান আমি বলতে পারি চেঞ্জ অফ কনসেন্ট্রেশন, কনসেন্ট্রেশন চেঞ্জ কত 20 - 5, তাই না? 20 - 5 আর কত সেকেন্ডে হচ্ছে? 10 সেকেন্ডে হইছে। তাহলে 15 ডিভাইডেড বাই 5, তার মানে কিন্তু 1.5 লিখতে পারি আমি, মোল পার লিটার পার সেকেন্ড, আমি লিখলাম মোলার পার সেকেন্ড। হ্যাঁ, তাহলে এটা যদি হয় আমার N2O5 এর, N2O5 আরে তারিখে ঠিক আছে। তাহলে আমি এখানে জাস্ট চেঞ্জ অফ কনসেন্ট্রেশনটা বের করছি,
10 মাইনাস 5 ডিভাইডেড বাই 10, ঠিক আছে। তাহলে এখানে তো আসলো হলো 1.5 মোল পার লিটার পার সেকেন্ড। এখন আমার বলছে NO2 এর উৎপাদন হারটা বের করতে। আচ্ছা, NO2 এর উৎপাদন হার যদি আমি বের করতে চাই, তার মানে আমার মূলত বিক্রিয়ার হারটাই চাইছে। তো এখন আমার এই শর্তটা ইউজ করা লাগবে, যেহেতু আমি এইখান থেকে কিভাবে আসতে পারি NO2 এর, এই একটা সমীকরণের মাধ্যমে। তাহলে আমি একটু সমীকরণটা লিখে নিব। ধরেন সমীকরণটা আমি যদি এবার এইখান থেকে সলিউশনটা চলে যাবে, যদি এখানে আমি সমীকরণটা লিখি তাহলে কি লেখা যায়, হাফ ডিভাইডেড বাই ডি N2O5 divided by dt is equal to 1/4 dNO2 divided by dt। এখন আমার বলছে শুধু NO2 এর উৎপাদন হার, যখন আমার স্পেসিফিকলি কোনো কিছুর বিক্রিয়ার হার বের করতে হবে, শুধু আমার এই পার্টটুক বের করা লাগে। এই কারণে আমি এই পার্টটুক বের করার জন্য বাকিগুলাকে ওই পাশে নিয়ে যাব। তাহলে dt, এখন আপনি জানেন এইটার মান, আপনি জানেন কত, হাফ ইন্টু দেড়, আর এই পাশে এই 4 এই পাশে যে গুণ হয়ে যাবে 4, তাহলে 2 টু কাটা, তাহলে অ্যান্সার কত, 3 মোল, ঠিক আছে, মোল পার লিটার পার সেকেন্ড, অথবা আপনি মোলার পার সেকেন্ডও লিখতে পারেন, ঠিক আছে। তাহলে আমরা কয়ের অ্যান্সার পেয়ে গেছি। এবার দেখেন NO2 এর উৎপাদনের হারটা কত আসছে, 3 মোল পার লিটার পার সেকেন্ড, এটাই অ্যান্সার। বুঝতে পারছেন আমার কথা? যদি কোনো কিছুর স্পেসিফিক্যালি উৎপাদনের হার বলতে চায়, তখন এই সমীকরণে জাস্ট আমরা এই পার্টটুকু ইউজ করব। বুঝতে পারছেন? এবার আসি খ নাম্বার কোশ্চেনটাতে, যেটা ছিল বলতে অ্যাভারেজ রেট অফ রিঅ্যাকশনটা বের করতে, ঠিক আছে। আচ্ছা, অ্যাভারেজ রেট অফ রিঅ্যাকশন, অ্যাভারেজ রেট অফ রিঅ্যাকশন। তাহলে এইটার জন্য আপনার জাস্ট যে কোনো একটার, যদি আমি মোল সংখ্যা সহ যে পার্টটা ছিল, অর্থাৎ আমি আগের পেজে যাই একটু, এই যে মানে এই টোটাল পার্টটাকে যদি আমি এর এই টোটাল পার্টটাকে যদি আমি এর এই মোল সংখ্যা দ্বারা গুণ করে দিই, মানে গুণাত্মক বিপরীত দিয়ে গুণ করে দিই, বা অর্থাৎ ভাগ করে দিই, তাহলে যে অ্যান্সারটা আসবে সেটাই তো অ্যান্সার। তাহলে হাফ ইন্টু 1.5, ঠিক আছে, তাহলে কত আসে, তাহলে অ্যান্সার আসবে হলো 0.75, ঠিক আছে, এত মোলার পার সেকেন্ড, এত মোলার পার সেকেন্ড। বুঝতে পারছেন? এটাই আমাদের নতুন এভারেজ রেট অফ রিঅ্যাকশন, ঠিক আছে। এটাই তো শেষ। এখন তাহলে আমি সামনের ম্যাথে আগাই। আরেকটা কি ম্যাথ আছে? আচ্ছা, আরেকটা ম্যাথ আছে, এই ম্যাথটাই লাস্ট, ঠিক আছে। করলে আজকে আমাদের মোটামুটি বিক্রিয়ার হারের টপিকটা শেষ হয়ে যাবে। নেক্সট দিন আপনাদেরকে আমি বিক্রিয়ার হারের এক্সপ্রেশন অ্যান্ড বিক্রিয়ার হার ধ্রুবকের পার্টটা থেকে শুরু করব। ওকে, এবার বিক্রিয়ায় বলছে কি, অ্যামোনিয়া তৈরির বিক্রিয়াটা দিছে আমাদেরকে, এবং বলে দিছে NH3 এর উৎপাদনের হার, ঠিক আছে, উৎপাদনের হার বলে দিছে। তার মানে কি দেওয়া আছে, আমরা যদি একটু বলি, তাহলে আমাদের দেওয়া আছে হলো DNH3, অ্যামোনিয়ার উৎপাদনের হার যেহেতু দেওয়া আছে, ডিভাইডেড বাই DT সমান সমান কত, 4.25 ইন্টু 10⁻⁻²। 4.25 ইন্টু 10⁻²। এখন আমাকে বলছে তবে N2 এবং H2 কি হারে বিক্রিয়া অংশগ্রহণ করে, অর্থাৎ আমার কি বলতে চাইতেছে, N2 আর H2, নাইট্রোজেন আর হাইড্রোজেনের বিক্রিয়ার হারটা বের করে দিতে। তাহলে আমার মান দিছে এইটা। এখন এইটা থেকে যদি আমি বাকি দুইটার হার বের করতে চাই, তাহলে আমার কি ওই একটা ইকুয়েশন লেখা লাগবে, যে ইকুয়েশনের মাধ্যমে আমরা একটার থেকে আরেকটার বিক্রিয়ার হারগুলো বের করতে পারি। তাহলে ওই রিঅ্যাকশনটা আমি নিচে একটু লিখি, যেটা আমাদের মেইন আপনার রিঅ্যাকশন, যেটাতে মেইন সমীকরণ, যেটা ইউজ করে আমরা যে কোনো তার কনসেন্ট্রেশন বের করতে পারি। সেটা কি, প্রথমে আপনি লিখবেন নাইট্রোজেনের ঘনমাত্রা ডিভাইডেড বাই ডিটি, ঠিক আছে, আর এই দিক থেকে যাবে হাইড্রোজেনের ঘনমাত্রা ডিভাইডেড বাই ডিটি, আর এখান থেকে যাবে অ্যামোনিয়ার ঘনমাত্রা, ডিভাইডেড বাই ডিটি। ওকে, এবং এবার আমরা কি করব, সামনে যে মূল সংখ্যা আছে তাদেরকে দিয়ে ভাগ করব, যেহেতু এই জায়গায় 1 আছে, মানে এখানে আলটিমেটলি, তো এখানে তো আর আমার এক্সট্রা কিছু করা লাগবে না, ঠিক আছে, শুধু 1 আছে, তাহলে এটাই আমার ভাগ করা লাগবে না। এইখানে আছে 3, তাহলে আমার এখানে 1/3, মানে 3 দিয়ে ভাগ করা লাগবে। এখানে আছে 2, তার মানে 2 দিয়ে ভাগ করা লাগবে। বোঝা গেছে? এইবার আমার যদি বের করা লাগবে, আমার বের করতে বলছে কি, নাইট্রোজেনের ঘনমাত্রা। এবার আমরা জাস্ট যদি সমীকরণগুলো কম্পেয়ার করে দেই, তাহলেই কি মানগুলো পেয়ে যাব না? তাহলেই তো ম্যাথটা শেষ হয়ে যাইতেছে।
বুঝেন? এবার আমি কাজটা করব কি, আমি কাজ করব এবার হলো আমার জাস্ট নাইট্রোজেনের ঘনমাত্রা থেকে আমার এইটার নাইট্রোজেনের এবং হাইড্রোজেনের ঘনমাত্রা বের করতে হবে। তাহলে আমি জাস্ট এবার ইকুয়েশনটাকে ব্যবহার করব। তাহলে আমি যদি এখানে লিখতে চাই, তাহলে নাইট্রোজেনের ঘনমাত্রা দেওয়া আছে 4.25 ইন্টু 10⁻², 10⁻², এটা হলো এটার উৎপাদনের হার ডিভাইডেড বাই 2 আর অ্যামোনিয়া, আমি যদি এবার অ্যামোনিয়াটা বের করতে চাই, মানে আমি এখানে এই দুইটা ব্যবহার করছি, এই দুইটা অনুপাতকে ব্যবহার করছি, ঠিক আছে? সরি, হাইড্রোজেনেরটা বের করতেছি, পরে নাইট্রোজেনেরটা বের করব। তো এখন আমি যদি হাইড্রোজেনেরটা বের করতে চাই, তাহলে এটার সাথে 3 দিয়ে গুণ করলে আমি কি পাবো? হাইড্রোজেনের ঘনমাত্রা বা বিক্রিয়ার হার, মানে ঘনমাত্রা পরিবর্তন ডিভাইডেড বাই সময়ের পরিবর্তন। তাহলে এটাকে যে অ্যান্সার আসে সেটাই। এবং সেম আমি তাইলে ইয়ার ক্ষেত্রে কি বিক্রিয়া বের করতে পারি, আর এইটুকের শুধু এইটুকের মানটাই কি, শুধু এইটুকের মানটাই কি নাইট্রোজেনের ঘনমাত্রার মান, নাইট্রোজেনের বিক্রিয়ার হারের মান। বেশ, এই তো ম্যাথ, ঠিক আছে? আজ তাহলেই এতটুকুই মোটামুটি আশা করি আপনারা বুঝতে পারছেন। তাহলে আমি টপিকগুলো একবার জাস্ট একটু ওভারভিউ দিয়ে যাই, দিয়ে আজকের মতো শেষ করে দিব। অ্যান্ড নেক্সট দিন আমরা যেটা পড়াবো সেটা হলো বিক্রিয়ার হাত ধ্রুবক, বিক্রিয়ার এক্সপ্রেশন কিভাবে লেখে, ঠিক আছে? আচ্ছা, তাহলে প্রথমে আমরা পড়ে গেছি গ্রিন কেমিস্ট্রি কি। তো গ্রিন কেমিস্ট্রি বলতে মেইনলি বোঝায় পরিবেশ এবং মানব বান্ধব যে রসায়ন, সেটা প্রোডাক্ট তৈরি হয়, বাই প্রোডাক্ট তৈরি হয়, ঠিক আছে? এইখান থেকে আমরা অ্যাসিড বৃষ্টির জন্য কিভাবে দায়ী পদার্থগুলো তৈরি করতে পারি সহজেই, সেগুলা। অ্যান্ড দেন ন্যূনতম ঝুঁকির পদ্ধতির ব্যবহার থেকে কিভাবে ক্লোরিন বর্জন করা যাইতে পারে। দেন আপনার অ্যাটম ইকোনমি কি, তারপর অ্যাটম ইকোনমি থেকে সূত্র দেখলাম কিছু ম্যাথ, অ্যাটম ইকোনমির সূত্রগুলো একটু কষ্ট করে মুখস্থ করবেন। আর তারপরে হলো আপনার কি বলে ফ্যাক্টরের সূত্রটা একটু কষ্ট করে মুখস্থ করে নেবেন ভাইয়া। এই দুইটা জিনিস মাস্ট লাগবেই, ঠিক আছে? এমসিকিউ এর জন্য হোক, সিকিউ এর জন্য হোক। একমুখী বিক্রিয়া কি, এটা জাস্ট আমাদের বোঝার জন্য লাগবে, বাট এই কোশ্চেনটা খুবই ইম্পর্টেন্ট, ঠিক আছে? একমুখী উভমুখী বিক্রিয়া থেকে এই যে একটা কনসেপ্ট আছে না, যে কিভাবে এক উভমুখী বিক্রিয়াকে একমুখী বিক্রিয়ায় আপনার রূপান্তর করা যায়, সেটা। আচ্ছা, কইরে লিখছি কোথায় এটা? আচ্ছা, পরের পৃষ্ঠায় মেবি। হ্যাঁ, কি কেসটা কি আপনার, যদি আমি এরকম করি, আচ্ছা এটা একটু বড়ই করে দিই যেহেতু এখানে তোমার কোনো কাজ নেই। ওকে, তাহলে আপনার উভমুখী বিক্রিয়া কিভাবে একমুখীতে পরিণত করা যায়। প্রথম কেসটা কি, আপনার পাত্র খোলা একমুখী বিক্রিয়ার জন্য, একটু লিখে নেন, একমুখী বিক্রিয়ার জন্য, একমুখী বিক্রিয়ার, অথবা আমি যদি আরেকটু সুন্দর করে লিখতে চাই, একমুখী বিক্রিয়ায় পরিবর্তনের জন্য একমুখী বিক্রিয়ায় পরিবর্তনের জন্য শর্তগুলা কি কি, পাত্র খোলা রাখতে হবে এবং অথবা যে কোনো একটা উৎপাদের অদক্ষেপ পড়তে হবে। অ্যান্ড দেন বললাম কি আমরা রিয়াকশন কাইনেটিক্স, বিক্রিয়ার হার, ঠিক আছে? একটু গ্রাফ দেখলাম, উৎপাদের গ্রাফ, বিক্রিয়ার গ্রাফ। এটা কিসের গ্রাফ একটু লিখে দিই, এটা হলো উৎপাদের গ্রাফ। এবং দেখেন উৎপাদের গ্রাফটা কিন্তু সবসময় পজিটিভ। অ্যান্ড এটা হলো উৎপাদের রেট অফ রিয়াকশনের সূত্র ডেরাইভ করলাম আমরা। ইয়ার ক্ষেত্রে আমরা বিক্রিয়কের ক্ষেত্রেও ডেরাইভ করলাম সূত্র। অ্যান্ড দেন হলো রেট অফ রিয়াকশন, এই তো রেট অফ রিয়াকশন, তারপর দুই একটা ম্যাথ করলাম সূত্র ব্যবহার করে। আচ্ছা, আজকের মতো এখানেই শেষ করছি, ঠিক আছে? থ্যাংক ইউ ফর জয়নিং দ্য ক্লাস। আমি খুব শীঘ্রই চেষ্টা করব আপনাদের জন্য এই চ্যাপ্টারের ফুল প্লে লিস্টটা বের করে দেওয়ার, ঠিক আছে? the class, okay, ওকে, তাহলে এখানে আজকের মতো শেষ করছি। আসসালামু আলাইকুম সবাইকে, সবাই বিদ্যালয়ের সাথে থাকুন, লাইক করুন, সাবস্ক্রাইব করুন। ওকে, আসসালামু আলাইকুম।